আমাদের আজকের ক্লাসের বিষয় হলো ফ্যাক্টর মার্কেট বা উপকরণ বাজার। অনেক সময় এটাকে আমরা বলতে পারি রিসোর্স মার্কেটও বলে থাকি কখনো কখনো। তো আমরা এতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সবগুলো ছিল প্রোডাক্ট মার্কেট বা দ্রব্য বাজারের অন্তর্ভুক্ত। আজকে আমরা দ্রব্য বাজারের অপোজিটে যে আরেকটা মার্কেট আছে, যেটা আমরা প্রথমে সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা ইকোনমি দুটো মার্কেট থাকে, একটা প্রোডাক্ট মার্কেট, একটা ফ্যাক্টর মার্কেট। প্রোডাক্ট মার্কেটে আমরা যারা কনজিউমার আছি বা হাউসহোল্ড আছে যারা, তারা সেখান থেকে দ্রব্য কিনি। আর রিসোর্স মার্কেটে বা ফ্যাক্টর মার্কেটে আমরা হাউসহোল্ড যারা আছি তারা আমাদের উপকরণগুলো বিক্রি করি। উপকরণ মানে এখানে তিন ধরনের উপকরণের কথা বলা হয় সাধারণত। যেমন আমাদের শ্রম বা লেবার সার্ভিস আমরা বিক্রি করি শ্রম বাজারে। তারপর যারা ক্যাপিটাল ওনার যারা আছে, যাদের পুঁজি আছে, তারা এই পুঁজিগুলো বিক্রি করে, ভাড়া দেয়। আর হচ্ছে ল্যান্ড ওনার যারা আছে তারা ল্যান্ড রেন্ট দেয় সেখানে। এই তিনটা উপকরণ সেখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আরেকটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, সেটাকে কখনো কখনো উপকরণ হিসেবে ধরা হয়। এই যে ফ্যাক্টর মার্কেট, এই ফ্যাক্টর মার্কেটটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর মার্কেটের মাধ্যমেই ইনকাম ডিস্ট্রিবিউশন নির্ধারিত হয় একটা সমাজের। আমরা প্রথমে যখন আমাদের এই কোর্সটা শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম একটা ইকোনমির তিনটা বেসিক ইকোনমিক প্রবলেম থাকে। একটা হলো হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে, যেটা আমরা দেখেছি কিভাবে উৎপাদন করা যাবে কনজিউমারদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে। আর দুই নম্বর হলো হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে, যেটা ফার্ম যেটা ডিসাইড করে যে তারা কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য কোন টেকনিক ব্যবহার করবে উৎপাদনের জন্য, সেটা নির্ধারণ করে। থার্ড যে কোশ্চেনটা ছিল বেসিক ইকোনমিক প্রবলেম, সেটা ছিল ফর হুম টু প্রডিউস, কে এই উৎপাদিত দ্রব্যগুলো ভোগ করবে। এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় আমরা যে ফ্যাক্টর মার্কেটে শুরু করব, সেই ফ্যাক্টর মার্কেটেই এই প্রশ্নগুলো, এই তৃতীয় প্রশ্নটার উত্তর আমরা পাবো সেখানে। ফ্যাক্টর মার্কেটে থার্ড কোশ্চেনটা সলভ করে সলিউশন দেয় আমাদেরকে যে ফর হুম টু প্রডিউস বা কারা উৎপাদিত দ্রব্যগুলো পাবে সেটা নির্ভর করবে ফ্যাক্টর মার্কেটে যেখানে ইনকাম নির্ধারিত হয় ফ্যাক্টরগুলোর, সেই ইনকামের উপর নির্ভর করবে কারা মার্কেট থেকে কতটুকু দ্রব্য কিনতে পারবে। কেমন? তাহলে এই ফ্যাক্টর মার্কেট এই জন্যই গুরুত্বপূর্ণ। ফ্যাক্টর মার্কেটের মাধ্যমে একটা সমাজের ইনকাম ডিস্ট্রিবিউশন নির্ধারিত হয়, উপকরণগুলোর দাম নির্ধারিত হয়, দাম মানে আয়, কোন উপকরণ কত আয় পাবে সেটা নির্ধারিত হয়, এবং তার উপর ভিত্তি করেই উৎপাদিত উপর বন্টন নির্ধারিত হয়। এই জন্যই ফ্যাক্টর মার্কেটটা গুরুত্বপূর্ণ, ইনকাম ডিস্ট্রিবিউশনটা এখানে নির্ধারিত হয়। ফ্যাক্টর মার্কেট আমরা সবগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো না, আমরা শুধুমাত্র লেবারটা নিয়ে আলোচনা করবো। শ্রম, কারণ শ্রমটাই হচ্ছে একটা বড় উপকরণ একটা ইকোনমি। প্রায় মোট আয়ের প্রায় 70% উপরে, 76%, 75% এরকম পরিমাণ ইনকামের অংশ লেবারের পিছনে দেয়। লেবার আর্ন করে। মোট আয়ের প্রায় 75% বা 76% মতো লেবার আর্ন করে, বাকিটা ক্যাপিটাল বা ল্যান্ডের উপর বর্ধিত হয়। এই যে এই লেবারের দামটা কিভাবে নির্ধারিত হয়, লেবারের দাম যেটাকে আমরা অনেক সময় ওয়েজ বলি, এই ওয়েজটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা পণ্যের দাম নির্ধারণ দেখেছি ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে। এখানেও আমরা এখানে তো পণ্য না, এখানে উপকরণ যেটাকে আমরা লেবার বলছি, সেই লেবারের দামটা কিভাবে নির্ধারিত হয় বা ওয়েজটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কেমন? তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের দুটো জিনিস ডেভেলপ করতে হবে। একটা হলো ডিমান্ড ফর লেবার, আর একটা হলো সাপ্লাই অফ লেবার। ঠিক পণ্যের মতো করেসপন্ডিং এখানে আমাদের ডিমান্ড ফর লেবারটা নির্ধারণ করতে হবে এবং সাপ্লাই অফ লেবারটা নির্ধারণ করতে হবে। তবে এখানে পার্থক্য হলো ডিমান্ড ফর গুডস হাউস হোল্ডরা করে থাকে, কনজিউমাররা করে থাকে, এখানে ডিমান্ড ফর লেবারটা ফার্ম করে থাকে। ফার্ম এখানে ডিমান্ড সৃষ্টি করে আর সাপ্লাইটা সৃষ্টি করে হাউস হোল্ডরা বা কনজিউমার যারা আছে বা রিসোর্স ওনার যারা আছে, যাদের শ্রমের মালিক যারা, লেবার যারা, তারাই এই শ্রমটা সাপ্লাই দিয়ে থাকে। এখন কি দামে বা কি মজুরিতে কতটুকু লেবার সাপ্লাই দিবে এবং ফার্ম কি দামে কি মজুরিতে কি পরিমাণ লেবার নিয়োগ করবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে, বের করতে হবে। অর্থাৎ আমরা ডিমান্ড ফর লেবারটা কেমন সেটা জানার চেষ্টা করব এবং সাপ্লাই অফ লেবারটা কেমন সেটা জানার চেষ্টা করব। কেমন? দুটো যখন আমরা জানতে পারবো তখন আমরা ওয়েজটা কিভাবে নির্ধারিত হয় সেখান থেকে আমরা দুটোকে একত্রিত করে আমরা
ওয়েজ রেটটা কিভাবে নির্ধারিত হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এগুলো আমাদের ফিউচার প্ল্যান, যে আমরা কি করবো এই চ্যাপ্টারের মধ্যে। আমরা ডিমান্ড ফর লেবারটা বের করার চেষ্টা করব, কেমন, যেটা আমরা আগে করেছি ডিমান্ড ফর কমোডিটি বের করেছি ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে, কেমন, সাপ্লাই অফ কমোডিটি বের করেছি আমরা ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে। এখানে আমরা একটু ভিন্ন উপায়ে এই কাজগুলো করব। এখানে আমরা দেখার চেষ্টা করব যে ডিমান্ড ফর লেবারটা কিভাবে নির্ধারিত হয়। ডিমান্ড ফর লেবারটা কারা করে? ফার্ম করে। এবং এখানে ফার্মের অবজেক্ট তো আগের মতোই, ফার্ম যখন সাপ্লাই অফ কমোডিটি বা সাপ্লাই অফ গুডস সৃষ্টি করে, যেটা আমরা আগে দেখেছি, সেখানে তাদের উদ্দেশ্য ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন, কেমন। তো এখানেও ডিমান্ড ফর রিসোর্স বা ডিমান্ড ফর লেবার, সেটার পিছনে যে অবজেক্টিভটা কাজ করে ফার্মে, সেটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। সুতরাং ফার্মের অবজেক্টিভ সবসময় প্রফিট ম্যাক্সিমাইজেশন। ফার্ম যখন কমোডিটি সাপ্লাই করে তখন তার অবজেক্টিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। আবার ফার্ম যখন রিসোর্স ডিমান্ড করে, লেবার ডিমান্ড করে, তখন তার অবজেক্টিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক একইভাবে কনজিউমাররা যখন কমোডিটি ডিমান্ড করে তখন তাদের অবজেক্টিভ হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। ঠিক একইভাবে এখানেও এই যে আমরা ফ্যাক্টর মার্কেট করছি, এখানে যে হাউসহোল্ডরা বা কনজিউমাররা যে লেবার সাপ্লাই করছে, এখানেও তাদের অবজেক্টিভ একই রকম। তাদের অবজেক্টিভ হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। কারণ কমোডিটি ডিমান্ডের ক্ষেত্রেও তারা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে, আবার রিসোর্স সাপ্লাইয়ের ক্ষেত্রে, লেবার সাপ্লাইয়ের ক্ষেত্রে বা ফ্যাক্টর সাপ্লাইয়ের ক্ষেত্রে তাদের অবজেক্টিভ হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। এই অবজেক্টিভের উপর ভিত্তি করে হাউসহোল্ডের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভের উপর ভিত্তি করে আমরা হাউসহোল্ডের লেবার সাপ্লাই কাপটা ডিরাইভ করব, এবং ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন এই অবজেক্টিভের উপর ভিত্তি করে আমরা ফার্মের লেবার ডিমান্ড কাপটা আমরা ডিরাইভ করব। প্রথমে আমরা ডিমান্ড কাপটা ডিরাইভ করার চেষ্টা করব ফ্যাক্টর ডিমান্ড। ফ্যাক্টর ডিমান্ডটাকে অনেক সময় বলা হয়, এটা একটা বিকল্প নামে ডাকা হয়, সেটা হলো এই ফ্যাক্টর মার্কেটে আমরা তাহলে ফ্যাক্টর ডিমান্ড বের করব। এখান থেকে আমরা ফ্যাক্টর ডিমান্ড, আমরা সবগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করব না, আমরা শুধুমাত্র লেবারটা নিয়ে আলোচনা করব। লেবার ডিমান্ড একটা মাত্র ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব, এবং এই লেবার ফ্যাক্টর যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এটা যেহেতু এটার সাথে আমরা জড়িত, সরাসরি মানুষ জড়িত এটার সাথে, তাই এই লেবার ডিমান্ডটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। এবং এই লেবার উপকরণ যেটা, সেটা নিয়ে ইকোনমিক্সের একটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে বলা হয় লেবার ইকোনমিক্স। সেখানে আরো ডিটেইলস এগুলো আলোচনা করা হয়। লেবার ডিমান্ড, লেবার সাপ্লাই, ওয়েজ রেট ডিটারমিনেশন, বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করা হয় লেবার ইকোনমিক্স। ঠিক একইভাবে ক্যাপিটাল, সেটা নিয়েও পৃথক ব্রাঞ্চ আছে ইকোনমিক্সের। ক্যাপিটাল নিয়েও বিভিন্ন শাখা আছে, বিশেষ করে কিভাবে ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটালের দাম নির্ধারিত হয়, ক্যাপিটালের মধ্যে স্টক, শেয়ার, সেগুলো সব ক্যাপিটালের পার্ট। সেগুলো কিভাবে দাম নির্ধারিত হয়, স্টক, শেয়ারের দাম, সেগুলো নিয়ে পৃথক পৃথক ব্রাঞ্চ আছে। ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স বলে অনেক সময়। এভাবে ল্যান্ডের দাম কিভাবে নির্ধারিত হয়, সেখানে রিকার্ডো তত্ত্ব আছে, রিকার্ডোর রেন্ট থিওরি আছে, কেমন, সেগুলো নিয়ে পৃথক পৃথক ল্যান্ড ইকোনমিক্স আছে। তো আমরা শুধুমাত্র লেবারটা নিয়ে আলোচনা করব। আমরা দেখার চেষ্টা করব লেবার ডিমান্ডটা কিভাবে নির্ধারিত হয়, এবং দুই নম্বর হলো লেবার সাপ্লাইটা কিভাবে নির্ধারিত হয়। ফ্যাক্টর সাপ্লাই বলতে আমরা শুধুমাত্র এখানে লেবার সাপ্লাই বুঝাই। লেবার সাপ্লাইটা কিভাবে নির্ধারিত হয়, এবং এই দুটোকে কম্বাইন করে আমরা দেখার চেষ্টা করব ওয়েজ রেট এটা কিভাবে নির্ধারিত হয়। ওয়েজ রেট হলো লেবারের প্রাইস, লেবারের দাম। এই তিনটা দিককে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে আমরা দেখি কতটুকু আগাতে পারি, কিছু বাকি থাকলে সেটা আমরা আগামী ক্লাসে শেষ করব। তো ফ্যাক্টর ডিমান্ড যেটা বা লেবার ডিমান্ড যেটাকে বলছি আমরা, সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ফার্ম কিন্তু লেবার কনজিউম করে না, ভোগ করে না। আমরা যেমন দ্রব্য কিনে বাজার থেকে, কমোডিটি কিনে কমোডিটি ভোগ করে ইউটিলিটি লাভ করি, ফার্ম কিন্তু এরকম লেবার কিনে লেবার ভোগ করে ইউটিলিটি লাভ করে না। ফার্ম লেবারটা কেন কিনে? লেবারটা কিনে এই জন্য যে দ্রব্য উৎপাদনের জন্য। এবং দ্রব্যটা কেন উৎপাদন করে তারা? ওই দ্রব্যর ডিমান্ড আছে বলে। প্রোডাক্ট মার্কেটে, কমোডিটি মার্কেটে, যেখানে ফার্ম হলো সাপ্লায়ার, সেই কমোডিটি মার্কেটে কমোডিটির ডিমান্ড আছে বলেই ফার্ম ওই দ্রব্যগুলো তৈরি করার জন্য লেবার কিনে বা রিসোর্স কিনে সেই দ্রব্যটা তৈরি করে বাজারে বিক্রি করে। এই জন্য লেবারকে ডিমান্ড করা হয়। এই জন্য লেবার ডিমান্ড হচ্ছে এক ধরনের ইনডিরেক্ট ডিমান্ড। ডিরেক্টলি লেবারকে নিজের প্রয়োজন মেটানোর জন্য
বা ইউটিলিটি বাড়ানোর জন্য ফার্ম লেবার ডিমান্ড করে না, ফার্ম লেবার ডিমান্ড করে তার উৎপাদিত দ্রব্যের বাজারে চাহিদা আছে বলেই, তার উৎপাদিত দ্রব্যটা সে বিক্রি করে প্রফিট করতে পারে বলেই সে ওই দ্রব্যটা উৎপাদনের জন্য লেবারকে ডিমান্ড করে ইনডিরেক্টলি। অর্থাৎ লেবার ডিমান্ড is created indirectly through the demand for the commodity that the farm produces. ফার্মের যে উৎপাদিত দ্রব্য সেই দ্রব্যের ডিমান্ড থেকেই লেবার ডিমান্ডের সৃষ্টি হয়। এজন্য অনেক সময় এটাকে বলা হয় ডিরাইভড ডিমান্ড বলা হয়। এটা বিকল্প নাম হলো derived demand. Derived demand is derived from the demand for the commodity it produces. Derived demand বলা হয়, যেটা কমোডিটি ডিমান্ডের ক্ষেত্রে বলা হয় না। কেমন? তাহলে এই যে লেবার ডিমান্ড, সেটা কিভাবে আমরা বের করব? এটা বের করার উপায় কি? এটা একটা ব্রাউন স্ট্রোপিং কার্ভ হবে নরমালি, কিন্তু এটা বের করার উপায় কি? উপায়টা আমরা জানার চেষ্টা করব। তো এটা লেবার ডিমান্ডটা বের করার জন্য ফার্মের, আমরা বলেছি ফার্মের অবজেক্টিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। কেমন? ফার্ম একটা লেবারকে নিয়োগ দিবে, যদি সেটাকে নিয়োগ দিয়ে তার সে কিছু প্রফিট করতে পারে তখন সে লেবারটাকে নিয়োগ দিবে। এখন ফার্ম যে লেবারকে নিয়োগ দেয়, লেবার যখন কে নিয়োগ করা হয়, লেবারকে যখন লেবার ফার্মে কন্ট্রিবিউট করে, ফার্মে কিছু দ্রব্য উৎপাদন করে দেয় ফার্মে কিছু লেবার। কেমন? তো এটাকে আমরা বিচার করি বা এটাকে আমরা ইভালুয়েট করি লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটির মাধ্যমে। আমরা যখন প্রোডাকশন ফাংশন বলেছিলাম ফার্মের কয়েক ক্লাস আগে, সেখানে আমরা দেখেছিলাম যে প্রোডাকশন ফাংশন বা টোটাল প্রোডাক্ট হলো উপকরণ নিয়োগ বাড়ানো হলে উৎপাদন বাড়ে। কেমন? তো আমরা বলেছিলাম প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপর সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। এটা সেখান থেকে আমরা টোটাল প্রোডাক্ট থেকে আমরা আরো দুটো কার্ভ ডিরাইভ করেছিলাম। একটা ছিল আমাদের এভারেজ প্রোডাক্ট, আর একটা ছিল মার্জিনাল প্রোডাক্ট। কেমন? মার্জিনাল প্রোডাক্টটা কি? মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে লাস্ট ইউনিট অফ লেবারের কন্ট্রিবিউশন টু দ্য ফার্ম, যে শেষ একক যে শ্রমটা ব্যবহার করা হচ্ছে সে ফার্মে কতটুকু দ্রব্য সংগ্রহ করছে, সেটাকে বলছি আমরা মার্জিনাল প্রোডাক্ট। আর এভারেজ প্রোডাক্ট হচ্ছে সবগুলো টোটাল প্রোডাক্টকে আমরা নাম্বার অফ লেবার দিয়ে ভাগ করলে আমরা এভারেজ প্রোডাক্ট পাই। তাহলে এই যে ফ্যাক্টরের যে কন্ট্রিবিউশন, একটা ফ্যাক্টরকে যখন নিয়োগ করা হয়, একজন লেবারকে যখন ফার্মে নিয়োগ দেওয়া হয়, সেই ফ্যাক্টরের কন্ট্রিবিউশন হলো ফার্মে, যেটাকে আমরা দেখে দেখি মার্জিনাল প্রোডাক্টের মাধ্যমে। মার্জিনাল প্রোডাক্ট হলো একজন শ্রমিক যখন অতিরিক্ত নিয়োগ করা হয়, সেই শ্রমিকের যে কন্ট্রিবিউশন বা সে যে পরিমাণ আউটপুট সংযোজন করে ফার্মে, সেটাকে বলছি আমরা মার্জিনাল প্রোডাক্ট। এবং এই মার্জিনাল প্রোডাক্টটা সাধারণত একটা ডিমিনিশিং হয়। আমরা যদিও আমরা যখন টোটাল প্রোডাক্টটা বাড়ছিলাম, সেখানে আমরা বলেছিলাম প্রথম দিকে ইনক্রিজিং, তারপর ডিক্রিজিং। ইন জেনারেল আমরা ধরে নিই যে একটা ডিক্রিজিং হয়, যে যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ স্থির উপকরণের সাথে, ক্যাপিটালের সাথে যখন আমরা একজন অতিরিক্ত লেবার সংযোগ করি, বাড়তি লেবারের অতিরিক্ত লেবারের যে কন্ট্রিবিউশন সেটা আগের লেবারের কন্ট্রিবিউশনের চেয়ে একটু কম হয়, লেবারের সংখ্যা যেহেতু বেড়ে গেছে সেটা হয়। এটাকে বলা হয় ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি। এটাকে বলেছিলাম আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি। স্থির উপকরণের সাথে যদি আমি অতিরিক্ত একজন লেবার সংযোজন করি, সেই অতিরিক্ত লেবারের যে কন্ট্রিবিউশন সেটা তার পূর্ববর্তী লেবারের যে কন্ট্রিবিউশন তার চেয়ে একটু কম হয়, মার্জিনাল প্রোডাক্টটা কমে আসে। এই মার্জিনাল প্রোডাক্টটা ডিমিনিশিং হওয়ার কারণে যে মার্জিনাল প্রোডাক্টটা যেটা সেটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আমরা মার্জিনাল প্রোডাক্টটাকে এঁকেছিলাম উল্টা ইউ আকৃতির করে, এভারেজ প্রোডাক্টটাকে আমরা উল্টা ইউ আকৃতি করে এঁকেছিলাম। ইউ আকৃতি মানে প্রথম দিকে বাড়ে তারপরে কমে। সেটার জন্য হয়েছিল যে আমরা ধরে নিয়েছিলাম প্রথমে ইনক্রিজিং রিটার্ন স্কেল কাজ করে বা ইনক্রিজিং প্রোডাক্টিভিটি কাজ করে, তারপরে ডিক্রিজিং প্রোডাক্টিভিটি কাজ করে, সে কারণে সেটা ইউ আকৃতি হয়েছিল। তো আমরা এই যে ফ্যাক্টর ডিমান্ড, সেটা আমরা তিনটা স্টেজে বের করব। ফ্যাক্টর ডিমান্ডটা প্রথম আমরা মার্জিনাল প্রোডাক্টটা রাখবো, আমরা এখানে মার্জিনাল প্রোডাক্ট, রাখবো আমরা মাঝখানে, আমরা রাখবো এখানে বলবো, এটাকে বলবো আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। আমরা একটু পরে ডিফাইন করব প্রোডাক্ট। আর থার্ড যে অংশটুকু, সেখানে আমরা লেবার ডিমান্ডটা বের করব, এটাকে বলবো আমরা লেবার ডিমান্ড। একটা ফার্ম সে যে লেবার ডিমান্ড করে,
তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য কি পরিমাণ লেবার ডিমান্ড, মানে যে কত মজুরিতে কতটুকু শ্রমিক, কত ইউনিট শ্রমিক সে নিয়োগ করবে প্রতি পিরিয়ডে, এটাকে বলা হয় লেবার ডিমান্ড। তো লেবার ডিমান্ড shows the relation between various levels of wage rate and various levels of labor unit employed by the firm so that total profit is maximized. So প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য একটা ফার্ম বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে সেটাকে আমরা লেবার ডিমান্ড থেকে জানতে পারি। আমরা লেবার ডিমান্ডটা মজুরির পরিমাণের সাথে শ্রম নিয়োগের পরিমাণের সম্পর্ক দেখায়। কেমন? এটা আমরা কিভাবে বের করব এই সম্পর্কটা? লেবার ডিমান্ড আমাদের দেখাবে ওয়েজ রেটের সাথে, মজুরির সাথে লেবারের যে পরিমাণের সম্পর্ক, লেবার অ্যামাউন্টের যে সম্পর্ক সেটাকে দেখানো হবে ওয়েজ রেটের সাথে লেবার সম্পর্ক। আর মার্জিনাল প্রোডাক্ট হলো যে শ্রমের নিয়োগের সাথে লেবার অ্যামাউন্টের সাথে যে মার্জিনাল প্রোডাক্ট বা এমপি সেটা সম্পর্ক দেখানো হয়। তো মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা আমরা আগেই পরিচিত এর সাথে, যখন আমরা ফার্ম করছিলাম সেখানে আমরা বলেছিলাম টোটাল প্রোডাক্ট কার্ভ থেকে আমরা মার্জিনাল প্রোডাক্ট পেতে পারি বা এভারেজ প্রোডাক্ট পেতে পারি। সেটা এরকম উল্টা ইউ আকৃতি ছিল। কেন উল্টা আকৃতি ছিল? প্রথম দিকে উৎপাদনশীলতা বাড়ে, তারপর উৎপাদনশীলতা কমে। তবে এখানে আমরা বাড়া অংশটা ধরছি না, বলছি যে এটা উৎপাদনটা কমে, শুধুমাত্র ডিক্রিজিং পার্ট নিচ্ছে আমরা। এটাকে বলছি আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, সংক্ষেপে এমপিএল বলছি এটা আমরা। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কি দেখায়? যে শ্রমিকের নিয়োগের পরিমাণ বাড়ানো হতে থাকলে শ্রমিকের যে কন্ট্রিবিউশন, লাস্ট ইউনিটের যে কন্ট্রিবিউশন টু দ্য ফার্ম বা মার্জিনাল প্রোডাক্ট সেটা কমে আসে। অল্প শ্রমিক নিয়োগ করলে যে পরিমাণ মার্জিনাল প্রোডাক্ট, বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ করলে মার্জিনাল প্রোডাক্টের পরিমাণটা কম হয়। অতিরিক্ত শ্রমিকের কন্ট্রিবিউশন তার প্রিভিয়াস যে কাউন্টারপার্ট আছে বা প্রিভিয়াস যে শ্রমিক আছে তার চেয়ে কম হয়। এই জন্য মার্জিনাল প্রোডাক্টটা ডাউন শ্রমিক হয়। কেমন? এবং এখানে যে ইউনিট সেটা হচ্ছে কি ফিজিক্যাল ইউনিট। এটা হচ্ছে ফিজিক্যাল ইউনিট, মানে এটাকে আমরা একজন শ্রমিক নিয়োগ করলে কত কেজি ধান উৎপাদন করে কেজি হিসেবে মাপছি এটাকে আমরা। কিংবা একজন শ্রমিক নিয়োগ করলে কয়টা শার্ট উৎপাদন করে, নাম্বার অফ শার্ট, কিংবা কয়টা সে একজন শ্রমিক কত কেজি মাছ ধরতে পারে, এটাকে ফিজিক্যাল ইউনিট বলা হচ্ছে। ফিজিক্যাল ইউনিট মাপা হচ্ছে। তো আমরা এই ফিজিক্যাল ইউনিটটাকে আমরা মনিটারি ইউনিটে কনভার্ট করার চেষ্টা করি। এটা আমরা কেমন? এখানে কতগুলো অ্যাসাম্পশন আছে যেগুলো আমি বলি নাই। এই অ্যাসাম্পশন গুলো হলো আমরা যেখানে লেবার ডিমান্ড কার্ভটা আঁকছি, এই লেবার ডিমান্ড কার্ভটা আঁকার পিছনে দুটো অ্যাসাম্পশন এখানে আমরা ধরে নিচ্ছি। দুটো না, অবশ্য তিনটা অ্যাসাম্পশন ধরছি আমরা। একটা হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্টটা কর্মসমান শ্রমিকের, এটা একটা অ্যাসাম্পশন। দুই নম্বর অ্যাসাম্পশনটা হলো যে আমরা ধরে নিচ্ছি যে ফার্মের সামনে দুটো মার্কেট আছে। ফার্মের সামনে একটা হলো প্রোডাক্ট মার্কেট, যেখানে তার দ্রব্যটা বিক্রি করে, আর একটা হলো রিসোর্স মার্কেট, যেখান থেকে সে উপকরণটা কিনে বা লেবারটা কিনে। ফার্মের কাছে দুটো মার্কেট আছে। এই দুটো মার্কেটই হলো কি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। আমরা মার্কেটের স্ট্রাকচারে বিভিন্ন ধরনের মার্কেট সম্পর্কে জেনেছি আমরা, এবং সেখানে বলেছি আমরা বিভিন্ন ধরনের মার্কেট আছে। কেমন? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, অলিগোপলি মার্কেট, চার ধরনের মার্কেট নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করেছি। তার মধ্যে আদর্শ মার্কেটটা হলো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বা পারফেক্ট কম্পিটিশন, যেটাকে বলা হয় সংক্ষেপে। কেমন? তো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের বৈশিষ্ট্য কি? এটা মূল বৈশিষ্ট্য ছিল যেখানে everybody is price taker, price is given by the market, nobody can influence price. প্রাইসটা মার্কেটের মাধ্যমে প্রদত্ত থাকে, প্রাইসটা গিভেন থাকে। ওই দামে একজন বিক্রেতা যে কোনো পরিমাণ পণ্য কিনতে পারে, একজন ক্রেতা যে কোনো পরিমাণ পণ্য বিক্রি করতে পারে। কেমন? এই জন্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের বৈশিষ্ট্য হলো একটা ফার্ম মার্কেটের তুলনায় অত্যন্ত নগণ্য, অসংখ্য ফার্ম আছে সেখানে, বা অসংখ্য শ্রমিক আছে সেখানে, অসংখ্য ক্রেতা আছে সেখানে, এবং একজন ক্রেতা বা একজন বিক্রেতা গোটা মার্কেটের তুলনায় খুব নগণ্য একটা অংশ। যে কারণে একটা ফার্ম যে ডিমান্ড কার্ভটা ফেস করে, কিংবা একটা ফার্ম যে সাপ্লাই কার্ভটা ফেস করে, সেটা পারফেক্টলি হরিজন্টাল হয়। কিন্তু মার্কেটের কনটেক্সটে, গোটা মার্কেটের কনটেক্সটে ডিমান্ড কার্ভটা কিন্তু ডাউন স্লোপিংই হয়, বা সাপ্লাই কার্ভটা আপার স্লোপিং হয়। কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়াল ফার্মের কনটেক্সটে চিন্তা করব, তখন যে ডিমান্ড কার্ভটা ফেস করবে বা
সাপ্লাই কাপটা ফেস করবে, লেবার সাপ্লাই কাপটা, সেটা সেটা হরাইজন্টাল হবে, অর্থাৎ ওয়েজটা চেঞ্জ হবে না। একই ওয়েজে সে যে কোনো পরিমাণ শ্রমিক কিনতেও পারবে, কিংবা একই ওয়েজে একটা শ্রমিক যে কোনো পরিমাণ সাপ্লাই দিতে পারবে। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনে ওয়েজটা গিভেন থাকে, একই ওয়েজে যে কোনো পরিমাণ শ্রম কেনাও যায়, একই ওয়েজে যে কোনো পরিমাণ শ্রম বিক্রিও করা যায় একজন ইন্ডিভিজুয়াল বায়ার কিংবা সেলারের দৃষ্টিকোণ থেকে। যে কারণে আমরা যখন ডিমান্ডটা বাকি বা সাপ্লাইটা বাকি, অর্থাৎ একটা ফার্ম যে লেবার সাপ্লাই কাপটা ফেস করবে, একটা ইন্ডিভিজুয়াল ফার্ম, সেই লেবার সাপ্লাই কাপটা হরাইজন্টাল হবে, একই মজুরিতে যে কোনো পরিমাণ শ্রমিক কিনতেও পারবে, বিক্রি করতে পারবে। এটা হলো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট অ্যাসাম্পশন। যদি আমরা মার্কেটের অ্যাসাম্পশনটা চেঞ্জ করি, তাহলে আমাদের আলোচনায় কিছু পরিবর্তন আসবে, তবে মূল কথাটা একই। হয়তো কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে না, আমাদের হয়তো কোয়ান্টিটেটিভ কিছু চেঞ্জ আসবে। আমরা ফার্দার কম্পিটিশনে যাব না। আমরা বলেছি যে এর একটা পৃথক ব্রাঞ্চ রয়েছে ইকোনমিক্সে, যেটাকে লেবার ইকোনমিক্স বলা হয়। সেই লেবার ইকোনমিক্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ডিটেইলস, শুধু মাত্র পারফেক্ট কম্পিটিশন না, পারফেক্ট কম্পিটিশনের বাইরে অন্যান্য যে মার্কেট স্ট্রাকচার আছে, সেই ধরনের মার্কেট স্ট্রাকচারে কিভাবে লেবার ডিমান্ড নির্ধারিত হয় বা সাপ্লাই নির্ধারিত হয়, সেগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়। আমাদের উদ্দেশ্য হলো শুধু বেসিক জিনিসটা জানা, যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট মানে প্রোডাক্ট মার্কেটও পারফেক্টলি কম্পিটিটিভ, যেখানে ফার্ম তার দ্রব্য বিক্রি করে এবং যেখান থেকে সে উপকরণটা কিনে, ফ্যাক্টর মার্কেট, রিসোর্স মার্কেট, সেটা পারফেক্টলি কম্পিটিটিভ। অর্থাৎ প্রোডাক্ট প্রাইস ইজ গিভেন বাই দ্য মার্কেট, একটা নির্দিষ্ট দামে বা যে দামে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে প্রোডাক্ট মার্কেটে, সে দামে একটা ফার্ম যে কোনো পরিমাণ পণ্য বিক্রি করতে পারে। আবার ফ্যাক্টর মার্কেট থেকে, যেহেতু ফ্যাক্টর মার্কেট তো পারফেক্টলি কম্পিটিটিভ, তাই ফ্যাক্টর মার্কেট থেকেও একটা ফার্ম যে কোনো পরিমাণ শ্রমিক একটা নির্দিষ্ট মজুরিতে কিনতে পারে। বেশি কিনলে শ্রমিক দাম যে বেশি দিতে হবে তা না। যেহেতু ফ্যাক্টর মার্কেটটা পারফেক্টলি কম্পিটিটিভ, মার্কেটে যে দামটা নির্ধারিত হয়েছে ওই দামে একটা ফার্ম যে কোনো পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে পারে। এই হলো আমাদের অ্যাসাম্পশন। এখন আমরা আলোচনায় ফিরে আসি। আমরা বলছিলাম যে মার্জিনাল প্রোডাক্ট কাপটা হচ্ছে কি ডাউনস্ট্রিম বিকজ অফ দা ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি অ্যাসাম্পশন। কেমন? এটা কি দেখায়? এটা দেখায় আমাদেরকে বিভিন্ন পরিমাণ শ্রমিক নিয়োগ করলে কত ইউনিট করে দ্রব্য সংযোজন হবে ফার্মের। এটা হচ্ছে ফিজিক্যাল ইউনিট। আমরা যে কাজটা করতে চাই সেটা হলো এই ফিজিক্যাল ইউনিটটাকে আমরা মনিটারি ইউনিটে কনভার্ট করতে চাই। ফার্ম তো আর দ্রব্যটা, যে দ্রব্যটা উৎপাদন করা হচ্ছে শ্রমিকের মাধ্যমে, সেই দ্রব্যটা ইম্পর্টেন্ট না। ওই দ্রব্যটা ফার্ম বাজারে বিক্রি করবে, বাজারে একটা নির্দিষ্ট দামে বিক্রি করবে, কেমন? যে দামে পণ্যটা বাজারে বিক্রি হয়। তো বিক্রি করে ফার্ম একটা আয় পাবে, সেখান থেকে রেভিনিউ পাবে, কেমন? দ্রব্যের পরিমাণ ইনটু দ্রব্যের দাম, সেখান থেকে পাওয়া যাবে ফার্মের রেভিনিউ পাওয়া যাবে। কেমন? সেই রেভিনিউটা ফার্মের কাছে ইম্পর্টেন্ট। প্রোডাক্টটা ফিজিক্যাল ইউনিটটা ইম্পর্টেন্ট না ফার্মের কাছে। ফার্মের কাছে ইম্পর্টেন্ট হলো ওই প্রোডাক্টটা বাজারে বিক্রি করে কি পরিমাণ টাকা সে আয় করতে পারছে, সেটাই তার কাছে ইম্পর্টেন্ট। তাই আমরা কেউ কি এই মার্জিনাল প্রোডাক্টের যে দাম, একটা শ্রমিক ফার্মে কাজ করে ফার্মকে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে দিল, সেই উৎপাদিত দ্রব্যটা, এটাকে আমরা যদি মার্জিনাল প্রোডাক্টকে এমপি বলি, কেমন? এই মার্জিনাল প্রোডাক্টকে যখন সে বাজারে বিক্রি করবে পি দামে, পি হচ্ছে প্রোডাক্টের দাম, কেমন? তো সেটাকে বলে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার, ঠিক আছে? এমআরপিএল বলা হয়। এটাকে বলছে কি আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট হলো একটা উপকরণ ফার্মে যে পরিমাণ দ্রব্য কন্ট্রিবিউট করছে, সেই দ্রব্যটা ফার্ম বাজারে বিক্রি করে কি পরিমাণ আয় করতে পারছে, সেটা হলো ওই শ্রমিকের মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। কেমন? তো আমরা করছি কি, এখানে ফিজিক্যাল ইউনিট থেকে আমরা মনিটারি ইউনিটে চলে যাচ্ছি। আমরা একটা শ্রমিক ফার্মে যত একক দ্রব্য তৈরি করে দিচ্ছে, সেই দ্রব্যটা ফার্ম বাজারে বিক্রি করে যে পরিমাণ আয় করতে পারছে, সেটাকে বলছি কি আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। কেমন? তাহলে দাম যেহেতু স্থির, দাম তো স্থির, 5 টাকা বা 6 টাকা নির্দিষ্ট বিক্রি করবে। তো আমি যদি এমপি এল কে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কে আমি যদি দাম দিয়ে গুণ করি, কেমন? তো আমি মনে করো যে এখানে 10 একক শ্রমিকের মার্জিনাল প্রোডাক্ট হলো মনে করো 5 কেজি চাল, সে যে ধান উৎপাদন করে, কেমন? 10 ইউনিট অফ লেবার, সবার মোট না, 10 জন শ্রমিকের মোট উৎপাদন নয়, এটা হচ্ছে দশম শ্রমিক, বাকি 9 টাকা বাদ দিয়ে দশম শ্রমিক 5 কেজি চাল কন্ট্রিবিউট করছে ফার্মের কাছে, কেমন? তো এই 5 কেজি চাল প্রতি কেজি চালের দাম যদি
150 টাকা করে হয় তাহলে 250 টাকায় বিক্রি হবে, তাই না? 5 কেজি চাল 250 টাকায় বিক্রি হবে। কেমন? এই 10তম শ্রমিক যে কে নিয়োগ দেওয়া হলো, তার নিয়োগ থেকে প্রাপ্ত উৎপাদন কে বাজারে বিক্রি করে 250 টাকা পাওয়া যাবে যদি প্রতি কেজি চালের দাম যদি 50 টাকা করে হয়, তাই না? 250 টাকা পাওয়া যাবে সেখান থেকে। অর্থাৎ এই কার্ভটা, এই যে এনপিএল কার্ভটা, এটা অনেক উপরে উঠে যাবে। 250 কে আমি যদি এই একই স্কেলে আঁকি তাহলে এটা অনেক উপরে হবে। আমি করলাম কি এখানে স্কেলটাকে একটু এখানে সংকুচিত করে ফেললাম। এখানে এই হাইট দিয়ে 250 কে দেখানো হচ্ছে, এখানে এই একই হাইট দিয়ে 5 কেজি কে দেখানো হচ্ছে, যাতে করে আমার লেখাটা খুব উপরে উঠে না যায়। এইটাকে আমি লেখাটাকে আমি একই জায়গায় রাখার জন্য আমি এই কাজটা করলাম। এটা একইভাবে আমি বিভিন্ন উৎপাদনের স্তরে, বিভিন্ন শ্রমিক নিয়োগের স্তরে আমি যদি মার্জিনাল প্রোডাক্ট বের করি, সেই মার্জিনাল প্রোডাক্টটা আমি যদি প্রাইস দিয়ে গুণ করি, তাহলে যে লেখাটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বলা হবে, এমআরপিএল। ঠিক আছে? তাহলে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট হলো যে একজন শ্রমিক বা একজন প্রান্তিক শ্রমিক সে যে পরিমাণ উৎপাদন করছে, ফার্মে যে পরিমাণ দ্রব্য সংযোজন করছে, সেই দ্রব্যটা ফার্ম বাজারে বিক্রি করে কি পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারছে, কি পরিমাণ সে বিক্রয় মূল্য পাচ্ছে সেখান থেকে, সেটাকে বলছে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এই মার্জিনাল প্রোডাক্টটা ডাউনওয়ার্ড স্লোপিং হলে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এটা শেপ যা, এটা শেপ একই রকম হবে। পার্থক্য হলো কি এটার অবস্থান, যেখানে এটার অবস্থান হবে কি প্রাইস দিয়ে গুণ করলে, প্রাইস যদি 2 হয় এটা দ্বিগুণ উপরে হবে, প্রাইস যদি 0.5 হয় এটার অবস্থান হবে নিচে হবে, দ্বিগুণ নিচে হবে। তো আমরা সুবিধার জন্য করলাম কি এই স্কেলটাকে আমরা একটু অ্যাডজাস্ট করলাম। স্কেলটাকে আমরা প্রয়োজনে কন্ট্যাক্ট করব, সংকুচিত করব। যদি পিএ মানটা এর চেয়ে বেশি হয় বা পিএ মানটা এর চেয়ে কম হলে এটাকে আমরা একটু সম্প্রসারিত করব, স্কেলকে। স্পেসকে আমরা সংকুচিত করতে পারি, সম্প্রসারিত করতে পারি। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই স্কেলটাকে আমরা সংকুচিত করেছি, যাতে করে আমাদের এই 5 একক আমি এখানে 250 টাকা একই হাইটকে ইন্ডিকেট করে। তাহলে আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার থেকে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার বের করেছি। কেমন? এখন একটা ফার্ম কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে সেটা বের করার জন্য, বা ফার্মের ডিমান্ড ফর লেবার বের করার জন্য আমাদের যে একটা শর্ত, ফার্মের যে প্রফিট ম্যাক্সিমাইজিং অবজেক্টিভ, সেটাকে আমরা সেখানে বিবেচনায় আনবো। থার্ড ফিগারটা আঁকার জন্য আমরা ফার্মের যে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন সেটাকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। কেমন? এখন কথা হলো ফার্ম শ্রমিককে নিয়োগ দিবে কিনা, বাড়তি একজন শ্রমিককে বা দশম শ্রমিককে ফার্ম নিয়োগ দিবে কিনা, সেটা আমরা কিভাবে ঠিক করব? দশম শ্রমিককে ফার্ম নিয়োগ দিবে তখনই যদি দশম শ্রমিকের কন্ট্রিবিউশন ইন টার্মস অফ মানি is greater than the wage rate the firm pays to that farm, to that labor. অর্থাৎ দশম শ্রমিককে ফার্ম তখনই নিয়োগ দিবে যদি দশম শ্রমিক তাকে যত টাকা এনে দিচ্ছে তার মার্জিনাল প্রোডাক্টের মাধ্যমে, তার চেয়ে তাকে কম পে করতে হয়, তাহলে সে ওই শ্রমিককে নিয়োগ করবে। আমাদের যেহেতু ওয়েজ কে টাকায় মাপা হয়, ওয়েজ কে এখানে টাকায় মাপা হচ্ছে, এই জন্য আমরা এটাকে কেজি থেকে আমরা টাকায় কনভার্ট করেছি বা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বের করেছি। কারণ টাকার সাথে টাকা কম্পেয়ার করতে হয়, টাকার সাথে কেজি কম্পেয়ার করা যায় না। তাই আমরা মার্জিনাল প্রোডাক্ট থেকে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট আমরা বের করেছি। কেমন? তো এখানেও আমাদের এই যে ম্যাক্সিমাইজিং কন্ডিশন বা অপটিমাইজিং কন্ডিশনের এটা সব জায়গায় একইভাবে কাজ করে। ক্লাসিক্যাল অপটিমাইজিং কন্ডিশনটা হলো যে আমার যে মার্জিনাল বেনিফিট কোন অ্যাক্টিভিটিস থেকে, কেমন, আমার মার্জিনাল যে কস্ট কোন অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত যে মার্জিনাল কস্ট আছে, এই দুটোকে সমান হতে হবে। দুটোকে সমান হলে আমার অবজেক্টিভ বা আমার ম্যাক্সিমাইজিং কন্ডিশন ফুলফিল হবে। আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে, কিংবা আমার ইকুইটি ম্যাক্সিমাইজ হবে, কিংবা আমার কস্ট মিনিমাইজ হবে। এটাকে বলা হয় অপটিমাইজিং রুল, যে আমার মার্জিনাল বেনিফিট যে কোনো অ্যাক্টিভিটিস থেকে, যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে একটা কষ্ট থাকে, একটা বেনিফিটও থাকে। কেমন? তো কস্ট বেনিফিটের অ্যানালাইসিস করে আমাদের যে মার্জিনাল যে কস্টটা বা আমার শেষ এককের যে কস্ট, শেষ মিনিটের যে কস্ট বা রিসোর্স যেটা আমি ব্যয় করছি, আমি সেই রিসোর্সের লাস্ট ইউনিটের যে কস্ট এবং ব্যয় করে আমি যে রিটার্ন পাচ্ছি বা আমার লাস্ট ইউনিটের যে রিটার্ন,
সে দুটো যখন সমান হবে তখনই আমার অবজেক্টিভ ফুলফিল হবে, আমার আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে কিংবা কস্ট মিনিমাইজ হবে। এখানেও ঠিক তাই, একটা ফার্ম একটা শ্রমিককে নিয়োগ দিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই শ্রমিকের যে কন্ট্রিবিউশন, ওই শ্রমিক নিয়োগের যে বেনিফিট, ফার্মের মার্জিনাল বেনিফিট, লাস্টে শ্রমিকের নিয়োগ থেকে প্রাপ্ত যে আয়, যেটাকে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বলছি আমরা, সেই মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা ওই লাস্ট ইউনিটের যে শ্রমিক তাকে যে পে করতে হয়, যেটাকে আমরা ওয়েজ রেট বলি, এই দুটো সমান হতে হবে। অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার ইকুয়ালস দ্য ওয়েজ রেট, এটাকে বলা হয় অপটিমাইজিং কন্ডিশন, অপটিমাইজিং রুল, প্রফিট ম্যাক্সিমাইজিং রুল এটাকে বলা হয়। আমাদের প্রফিট তখনই ম্যাক্সিমাম হবে যখন at the margin the benefit that firm gets from employing a unit of labor equals the cost it occurs in terms of wage that it pays to that unit of labor. একটা ফার্ম তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে তখনই যখন বা যে একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক নিয়োগ থেকে প্রফিট ম্যাক্সিমাইজ হবে তখনই যখন ওই শ্রমিকের যে কন্ট্রিবিউশন, যেটাকে আমরা এমআরপিএল দিয়ে মাপছি, ওই শ্রমিককে তাকে যে পে করতে হচ্ছে, ওই শ্রমিকের পিছনে তার যে কস্ট, যখন দুটো সমান হবে, সমান হলে ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। কেমন? সুতরাং ওয়েজ রেট যদি 250 টাকা হয়, একজন শ্রমিকের মজুরি যদি 250 টাকা হয়, 250 টাকা হলে ফার্ম এই 10 জন শ্রমিককে নিয়োগ করতে রাজি হবে। 10 জন শ্রমিককে নিয়োগ করবে যদি ওয়েজ রেট যদি 250 টাকা হয়। ওয়েজ রেট যদি 250 টাকা না হয়, যদি মনে করো 200 টাকা হয় ওয়েজ রেট, যদি 200 টাকা যদি হয় ওয়েজ রেট, তাহলে এই 200 টাকা যদি ওয়েজ রেট হয়, এই 200 টাকা ওয়েজ রেট বলে ফার্ম কতজন শ্রমিক নিয়োগ করবে সেটা নির্ভর করছে কি যতজন শ্রমিকের মার্জিনাল প্রোডাক্টিভিটি 200 টাকা ততজন শ্রমিককে ফার্ম নিয়োগ করবে। অর্থাৎ যদি দেখা যায় যে মনে করো 12 জন শ্রমিকের মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, একটা ফার্ম যদি 12 জন শ্রমিককে নিয়োগ করে এবং 12তম শ্রমিক যদি ফার্মে 200 টাকা যদি ফার্মকে এনে দেয়, তাহলে ফার্ম কি করবে? এই 12 জন শ্রমিককে সে নিয়োগ করবে, 12 জন শ্রমিক। সুতরাং এই বিভিন্ন ওয়েজ রেটে ফার্ম কি পরিমাণ শ্রমিক নিয়োগ করে সেটা আমরা এখান থেকে জানতে পারি। সেটাকে বলা হয় ডিমান্ড ফর লেবার, ডিএল এটাকে বলছি আমরা, ডিমান্ড ফর লেবার। কারণ ডিমান্ড ফর লেবারটা হলো মূলত মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টের সাথে ডিমান্ডের তেমন কোনো পার্থক্য নাই। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কার্ভটাকে অনেক সময় ডিমান্ড ফর লেবার বলা হয়। পার্থক্য এতটুকুই যে স্কেলটাকে একটু ভিন্ন নামে ডাকা হয়। আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট যখন আঁকি তখন আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে এমআরপিএল প্রদর্শন করি, আর যখন আমরা ডিমান্ড ফর লেবার আঁকি তখন আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা ওয়েজ রেট প্রদর্শন করি। এই হলো পার্থক্য। আদারওয়াইজ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা is same or looks same like the demand for labor curve. Demand for labor curve দেখতে যেরকম যে অবস্থায় থাকে, যে অবস্থানে থাকে, এমআরপিটাও একই অবস্থানে থাকে। পার্থক্য হলো ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমাদের এমআরপি এর পরিবর্তে ওয়েজ রেট দিয়ে বা ডব্লিউ দিয়ে আমাদের সেটাকে প্রতিস্থাপন করতে হয়। কেমন? তাহলে এটা হলো তাহলে একটা ফার্মের যে ডিমান্ড ফর লেবার, সেটা আমরা এই শর্তটাকে ব্যবহার করে আমরা বের করি। এটা খুব ইনটুইটিভ যে একটা ফার্ম কতজন শ্রমিক নিয়োগ করবে সেটা নির্ভর করে লাস্ট ইউনিট শ্রমিকটা নিয়োগ করার মাধ্যমে সে যে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট পাচ্ছে বা ওই শ্রমিক ফার্মকে যে পরিমাণ টাকা এনে দিচ্ছে বা তার উৎপাদিত দ্রব্য ফার্ম বাজারে বিক্রি করে যে পরিমাণ টাকা পাচ্ছে। কেমন? যদি তাকে তার চেয়ে বেশি ওয়েজ পে করতে হয় একটা শ্রমিককে, খুব স্বাভাবিকভাবেই ফার্ম তাকে নিয়োগ দিবে না। তোমাকে একটা ফার্ম, একটা কোম্পানি তোমাকে তখনই নিয়োগ দিবে যদি তোমাকে নিয়োগ করে তুমি নিশ্চয়ই কোম্পানির জন্য কিছু একটা প্রডিউস করে দিবে, কাজ করে গুডস বা সার্ভিস প্রডিউস করে দিবে, এবং ওই সার্ভিসটা ফার্ম তো বিক্রি করবে, তাই না? বিক্রি করে ফার্ম যদি তোমাকে 10,000 টাকা বেতন দিল, তোমার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা সেল করে ফার্ম যদি 10,000 টাকা কালেকশন করতে না পারে, আর্ন করতে না পারে, ফার্ম তোমাকে স্বাভাবিকভাবে নিয়োগ দিবে না। ফার্ম তোমাকে তখনই নিয়োগ দিবে যদি তোমার কন্ট্রিবিউশন, তুমি একটা ফার্মে কাজ করে চাকরি করে যে পরিমাণ ফার্মকে তুমি আয় এনে দিবে, ফার্মের যতটুকু আয় সংযোজন করবে, তোমার সেই আয়ের পরিমাণটা যদি ফার্ম তোমাকে যে পরিমাণ মজুরি দিচ্ছে, কেমন, তার চেয়ে যদি বেশি হয় তখনই ফার্ম তোমাকে নিয়োগ দিবে। যদি একটা ফার্মে 15,000 টাকা কন্ট্রিবিউট করতে পারো,
ফার্ম যদি তোমাকে 10,000 টাকা বেতন দেয় তাহলে ফার্ম তোমাকে নিয়োগ দিবে তোমাকে, কেমন? আর যদি তোমার কন্ট্রিবিউশন যদি তোমার এমআরপিএল যদি কন্ট্রিবিউশন থেকে বলছে আমরা এমআরপিএল, তোমার কন্ট্রিবিউশন যদি ফার্মের তোমাকে যে ওয়েজ দিতে হয় সেই ওয়েজের চেয়ে যদি কম হয় তাহলে ফার্ম তোমাকে নিয়োগ দিবে না স্বাভাবিকভাবে। এটাই খুব স্বাভাবিক বা এটা আমরা আশা করতে পারি, কেমন? সুতরাং যে ডিমান্ড ফর লেবারটা হলো যেটা প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন থেকে পাওয়া যায়, যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশনটা হলো এমআরপিএল ইকুয়াল টু ডব্লিউ, কেমন? অর্থাৎ এমআরপিএল মানে হচ্ছে তোমার কন্ট্রিবিউশন আর ডব্লিউ হলো ফার্মের তোমাকে কি দিচ্ছে, ফার্মের কস্ট। তোমার কন্ট্রিবিউশনটা হলো ফার্মের জন্য বেনিফিট আর তুমি যেটা পাচ্ছ ওয়েস্টটা সেটা হলো ফার্মের জন্য কস্ট। সুতরাং এট দ্য মার্জিন এই দুটো সমান হতে হবে। এই সমান হওয়া আগ পর্যন্ত ফার্মের প্রফিট সংযোজন হতে থাকে, কেমন? ফার্ম যদি আইটি অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে তাহলে ফার্মে আরো কিছু প্রফিট সংযোজন হবে। যত এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সমতাটা প্রতিষ্ঠিত হচ্ছে। এর বাইরে যখন যাওয়া হবে, শ্রমিককে যদি আরো বেশি শ্রমিক নিয়োগ করা হয় তখন ওই বাড়তি শ্রমিকের বাজার কন্ট্রিবিউশনটা তার ওয়েজের চেয়ে কম হয়ে যাবে। অর্থাৎ এর আগ পর্যন্ত এমআরপিটা বেশি থাকবে, ডব্লিউটা কম থাকবে, আর শ্রমিক নিয়োগ আরো বাড়ানো হতে থাকলে এটা তখন বেশি হবে। তাই ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন হলো ততজন শ্রমিক নিয়োগ করবে যতজন শ্রমিকের মার্জিনাল প্রোডাক্ট তার যে ওয়েজ রেট সেই ওয়েজ রেটের সমান হয়, কেমন? এইভাবে আমরা একটা ফার্মের এটা হচ্ছে একটা ফার্মের গোটা মার্কেটের না, একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফার্ম থাকে, সবগুলো ফার্মের যে ডিমান্ড এটা হচ্ছে একটা ফার্মের ডিমান্ড, সবগুলো ফার্মের ডিমান্ডকে যোগ করে সাধারণত কি পাওয়া যায়, একটা মার্কেটের ডিমান্ড পাওয়া যায়। লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন পণ্যের দাম বের করি, মার্কেট প্রাইস বের করি, কেমন? তখন কিন্তু একজন ব্যক্তির ডিমান্ড একটা ফার্মের সাপ্লাই দিয়ে কিন্তু পণ্যের দাম বের হয় না। একটা পণ্যের দাম বের করতে হলে সবগুলো ফার্মের ডিমান্ড, যেটাকে বলা হয় মার্কেট ডিমান্ড বা এগ্রিগেট ডিমান্ড, সেই মার্কেট ডিমান্ডের সাথে আমরা কাকে মিলাই, আমরা মার্কেট সাপ্লাইকে মিলাই, আমরা ইন্ডাস্ট্রি সাপ্লাইকে মিলাই, সবগুলো ফার্মের সাপ্লাইকে আমরা একত্রে নিয়ে এসে বা মার্কেট ডিমান্ড মার্কেট সাপ্লাই দুটোর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট প্রাইস বের করার চেষ্টা করি। ঠিক একইভাবে এখানেও একটা ফার্মের ডিমান্ডের মাধ্যমে একটা শ্রমিকের দাম নির্ধারিত হয় না, এখানে শ্রমিকের দাম নির্ধারিত হয় অনেকগুলো ফার্মের বা সবগুলো ফার্মের, যেটাকে আমরা মার্কেট ডিমান্ড বলছি, মার্কেট ডিমান্ড ফর লেবার এবং মার্কেট সাপ্লাই অফ লেবার, এই দুটোর মাধ্যমে শ্রমিকের মজুরি নির্ধারিত হয়। তো এখানে আমরা কি করেছি যে মার্জিনাল প্রোডাক্ট কার্ভ থেকে লেবার ডিমান্ড কার্ভ বের করেছি, কেমন? তো এই লেবার ডিমান্ড কার্ভ যেটা আমরা লিখেছি সেটা কি দেখায়, ওয়েজের সাথে লেবার ডিমান্ডের সম্পর্ক দেখায়, অ্যামাউন্ট অফ লেবার ডিমান্ডের সম্পর্ক দেখায়, কেমন? তো এখন প্রশ্ন আসতে পারে যে এই লেবার ডিমান্ড কার্ভটার যে অবস্থান এটা আমরা এখানে আঁকলাম, তাই না? এটা কেন আমরা এখানে আঁকলাম না, কিংবা এটা কেন এখানে আঁকলাম না, বা এটার অবস্থানটা কখন উপরে যেতে পারে, কখন নিচে আসতে পারে, কেমন? সেটা আমাদের ব্যাখ্যা করতে হয়। এটাকে বলা হয় ডিটারমিনেন্টস অফ লেবার ডিমান্ড। লেবার ডিমান্ডটা কিছুর উপর নির্ভর করে। যদি এই লেবার ডিমান্ডটা যদি উপরের দিকে শিফট করে তখন আমরা বলি যে লেবার ডিমান্ড হ্যাজ ইনক্রিজড, লেবার ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। আর যখন ওয়েজ কমে, ওয়েজ কমার যদি মার্কেটে ওয়েজ কমে যায় তখন মালিক যারা আছে তারা বেশি শ্রমিক নিয়োগ করে বা ফার্ম বেশি শ্রমিক নিয়োগ করে। এটাকে বলে আমরা যে কোয়ান্টিটি অফ লেবার ডিমান্ড হ্যাজ ইনক্রিজড, কেমন? অর্থাৎ এখানে ওই পার্থক্যটা আবার চলে আসে ডিমান্ডের ক্ষেত্রে, যেমন আমরা পার্থক্যটা বলি যে কোয়ান্টিটি ডিমান্ডের সাথে চেঞ্জের সাথে ডিমান্ডের চেঞ্জের একটা পার্থক্য আছে। কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড হলো দামের পরিবর্তনের কারণে কোয়ান্টিটি যে চেঞ্জ, সেটাকে বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। ঠিক এখানেও একই জিনিস প্রযোজ্য। এখানে হলো যে যখন শ্রমিকের মজুরি কমে, ওয়েজ রেট যখন কমে, তখন লেবার ডিমান্ডের পরিমাণ বাড়তে পারে, সেটাকে বলি আমরা যে কোয়ান্টিটি অফ লেবার ডিমান্ড বৃদ্ধি পেয়েছে দাম হ্রাসের কারণে। আর যখন এই লেবার ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট করে, বিভিন্ন কারণে শিফট করতে পারে, কেন শিফট করে সেটা আমরা দেখাবো, তখন সেটাকে বলে একটা চেঞ্জ ইন লেবার ডিমান্ড। যদি লেবার ডিমান্ডটা উপরের দিকে যায় তখন আমরা বলি যে লেবার ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। লেবার ডিমান্ড বৃদ্ধি পাওয়া মানে লেবার ডিমান্ড কার্ভটা রাইটওয়ার্ডস বা উপরের দিকে আপওয়ার্ড শিফট করেছে। আর লেবার ডিমান্ড কমা মানে যে ডিমান্ড কার্ভটা নিচের দিকে শিফট করেছে। লেবার ডিমান্ড যদি নিচের দিকে শিফট করে বা লেবার ডিমান্ড যদি কমে যায় তাহলে কিন্তু মজুরি কমলেও কিন্তু লেবার ডিমান্ড কমতে পারে।
কেমন? আবার লেবার ডিমান্ড যদি উপরের দিকে শিফট করে তখন কিন্তু মজুরি বাড়লেও লেবার ডিমান্ড বাড়তে পারে। সুতরাং লেবার যারা আছে, যারা লেবার সাপ্লাই যারা করে, তাদের তাদের একটা মেইন কনসার্ন যেটা, তাদের লেবার ডিমান্ডটা বাড়ছে কিনা। লেবার ডিমান্ড বাড়লে তখন তাদের মজুরি বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে বা তাদের এমপ্লয়মেন্ট বাড়বে। কেমন? সুতরাং এই যে লেবার ডিমান্ড, এই লেবার ডিমান্ডটা কিসের উপর ডিপেন্ড করে, এটাকে বলছি আমরা ডিটারমিনেন্টস অফ লেবার ডিমান্ড। আমরা দুটো ফ্যাক্টরের কথা বলবো, দুটো কারণে এই লেবার ডিমান্ডটা বাড়তে পারে কিংবা কমতে পারে। একটা হলো যে লেবার ডিমান্ডটা দুটো জিনিস থেকে পাওয়া গিয়েছে। কেমন? একটা পাওয়া গিয়েছে মার্জিনাল প্রোডাক্ট থেকে। লেবার ডিমান্ডের ভিতরে দুটো জিনিস লুকায়িত আছে, একটা হলো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, আর একটা হলো প্রাইস অফ প্রোডাক্ট। এই দুটোকে গুণ করে আমরা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট পেয়েছি। সুতরাং যেহেতু মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটাই হলো মূলত লেবার ডিমান্ড, তাই আমরা বলতে পারি যে লেবার ডিমান্ড যদি পরিবর্তন হয় কখনো, সেটা দুটো কারণে পরিবর্তন হতে পারে, বলে চেঞ্জ ডিটারমিনেন্টস অফ লেবার ডিমান্ড। একজন পণ্য বিক্রেতা বা সেলার ফার্ম খুশি হয় যখন তার পণ্যের ডিমান্ড বৃদ্ধি পায়, তাই না? একটা যদি গাড়ি বিক্রেতা, কার ম্যানুফ্যাকচারার, তার কারের ডিমান্ড যদি বৃদ্ধি পায় তাহলে সে খুশি হয়। যে কোনো পণ্য বিক্রেতা তার পণ্যের ডিমান্ড বৃদ্ধি পেলে সে খুশি হয়। ঠিক একইভাবে যে কোনো শ্রম বিক্রেতা, ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা জেনিটর কিংবা অন্য যে কোনো পেশার শ্রমিক, তারা যদি দেখে তাদের ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, তাদের লেবার ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, তারাও খুশি হয়। যে কোনো সেলার, যে কোনো পণ্যের কিংবা সার্ভিসের সেলার কিংবা রিসোর্স মার্কেটে রিসোর্সের সেলার, ফর এক্সাম্পল লেবার মার্কেটে লেবারের সেলার, তারা যদি দেখে যে তাদের আইটেমের, তাদের সার্ভিসের, তাদের রিসোর্সের দাম বৃদ্ধি, ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, তাহলে স্বাভাবিকভাবে তারা খুশি হয়। আর যদি তাদের ডিমান্ড যদি কমে যায়, তাদের রিসোর্সের বা সার্ভিসের বা লেবার ডিমান্ড কমে যায়, তাহলে তারা সন্তুষ্ট হয় না বা কম খুশি হয় বা বেজার হয়। কেমন? তাহলে এই যে লেবার ডিমান্ড কিসের উপর নির্ভর করে? তোমার লেবার সার্ভিস কিনতে রাজি হবে, বেশি কিনতে রাজি হবে যদি তোমার মার্জিনাল প্রোডাক্ট যদি বৃদ্ধি পায়। তোমার যে মার্জিনাল প্রোডাক্টটা সেটা যদি আপওয়ার্ড শিফট করে, তাহলে একটা ফ্যাক্টর হলো যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। যে 10 জন শ্রমিক নিয়োগ করলে 10ম শ্রমিক ফার্ম কতটুকু কন্ট্রিবিউট করছে, যেটাকে আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ 10 ইউনিট লেবার বলছি আমরা, সেটার উপর নির্ভর করবে যে মার্জিনাল প্রোডাক্টের পজিশনটা নির্ভর করবে। মার্জিনাল প্রোডাক্ট বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে, মার্জিনাল প্রোডাক্ট ডান দিকে শিফট করার অর্থ হচ্ছে একই শ্রমিক আগে যে পরিমাণ কন্ট্রিবিউট করতো মার্জিনালি, এখন তার চেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারে। ফলে ফার্মের জন্য তখন কি হয়? লাভজনক হয় দ্রব্য উৎপাদন করা। অর্থাৎ যদি মার্জিনাল প্রোডাক্ট যদি বৃদ্ধি পায়, মার্জিনাল প্রোডাক্ট বা শ্রমিকের উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায়, আগে যা উৎপাদন করতে পারতো 1 ঘন্টা কাজ করে এখন তার চেয়ে বেশি উৎপাদন করতে পারে, তখন 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 ফার্মের ডিমান্ড ফর লেবার বৃদ্ধি পায়। কারণ ডিমান্ড ফর লেবারের দুটো অংশ আছে, একটা এনপিএল, একটা হলো পি। সুতরাং এনপিএল বৃদ্ধি পেলে ডিমান্ডটা ডান দিকে শিফট করবে। যদি এনপিএল বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ডান দিকে শিফট করে, লাইটার এক্সপানশন হয়, অটোমেটিক্যালি লেবার ডিমান্ড কাপটা ডান দিকে এক্সপানশন করবে, তাই না? যেহেতু দুটো সরাসরি সম্পর্কিত। সুতরাং মার্জিনাল প্রোডাক্ট যদি বৃদ্ধি পায় শ্রমিকের, তাহলে শ্রমিকের ডিমান্ডও বৃদ্ধি পাবে। কেমন? এখন মার্জিনাল প্রোডাক্ট কখন বৃদ্ধি পায় শ্রমিকের? যে সকল কারণে একটা শ্রমিকের মার্জিনাল প্রোডাক্ট বৃদ্ধি পায়, সেটা যে কোনো কারণে হোক না কেন, অটোমেটিক্যালি ফার্মের লেবার ডিমান্ড বৃদ্ধি পাবে। এখন মার্জিনাল প্রোডাক্ট বৃদ্ধি পাওয়ার একটা সোর্স হলো যে টেকনোলজিক্যাল চেঞ্জ, নলেজ। এই দুটো, একটা হচ্ছে টেকনোলজি, আর কিছু উপকরণ আছে, যেমন এডুকেশন, ট্রেনিং, হেলথ, সবগুলোই শ্রমিকের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে। একজন টাইপরাইটার সে 1 ঘন্টায় যত পৃষ্ঠা ডকুমেন্ট প্রডিউস করতে পারে, একজন কম্পিউটার
দিয়ে সে ডকুমেন্ট প্রডিউস করে আরো বেশি ডকুমেন্ট সে প্রডিউস করতে পারে, কারণ কম্পিউটার অনেক প্রোডাক্টিভিটি কাজ করা যায়। কেমন? ঠিক একইভাবে গরু দিয়ে লাঙ্গল দিয়ে 1 ঘন্টায় যত একর জমি চাষ করা যায়, পাওয়ার টিলার দিয়ে কিংবা ট্রাক্টর দিয়ে 1 ঘন্টায় আরো বেশি জমি চাষ করা যায়। সুতরাং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হলে সেখানে অনেক বেশি কাজ করা যায় টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হলে। ঠিক কম্পিউটারের মধ্যে ঠিক একইভাবে দেখা যাবে যে একটু লো কোয়ালিটি কম্পিউটার হলে সেটা স্পিড কম থাকে, একটা প্রোগ্রাম লোডের জন্য অনেক বেশি সময় নেয়। একটা হাই স্পিড কম্পিউটার হলে সেখানে খুব দ্রুত একটা প্রোগ্রাম লোড হয়ে যায়। কেমন? এটা মোবাইলের ক্ষেত্রে ঠিক তাই, যদি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয় কোনো কিছু, সেখানে অল্প সময়ে বেশি কাজ উৎপাদন করা যায়। সুতরাং যে সকল টেকনোলজি যদি অ্যাডভান্স হয়, তাহলে ফার্মের ডিমান্ড ফর লেবার বৃদ্ধি পাবে। কেমন? কিংবা যেহেতু লেবার আগে যা প্রডিউস করতে পারতো, এখন তার চেয়ে বেশি প্রডিউস করতে পারে একই সময়ের মধ্যে। কিংবা এডুকেশন, শিক্ষা বা কারো যদি ট্রেনিং থাকে, দক্ষতা অর্জন হয় কোন বিষয়ে, কিংবা স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলেও তার কন্ট্রিবিউশন কি হবে? বেশি হবে, মার্জিনাল প্রোডাক্টিভিটি বেশি হবে। এই জন্য আমরা এত কষ্ট করে এত সময় নিয়ে চাকরি না করে আমরা কি করি? শিক্ষা গ্রহণ করি। আমরা ইচ্ছা করলে এইচএসসি পাস করে আমরা চাকরিতে যোগদান করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের ওয়েজ হতো কম বা স্যালারি হতো কম আমাদের। যেহেতু আমরা এডুকেশন নিয়ে যদি আমরা যদি আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি, বা আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারি, আমরা যদি মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ডিমান্ড বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য। কিংবা কেউ যদি হেলদি থাকে, স্বাস্থ্য থাকে, যদি সে একজন কম হেলদি কিংবা আনহেলদি পার্সনের থেকে সে বেশি কন্ট্রিবিউট করতে পারবে। এই জন্য এই বিষয়গুলোকে ফার্ম গুরুত্ব দেয়। যে সকল বিষয়ে একটা লেবারের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, তার কারিগরি জ্ঞান কতটুকু আছে, তার নলেজ কতটুকু আছে, এডুকেশন, ট্রেনিং, হেলথ, এক্সপেরিয়েন্স মার্জিনাল প্রোডাক্টিভিটির মধ্যে পড়ে। যদি একজনের এক্সপেরিয়েন্স যদি বৃদ্ধি পায়, তার যে ডিমান্ড সেটা আনএক্সপেরিয়েন্স পার্সনের চেয়ে বেশি হবে। সুতরাং শ্রমিকরা চেষ্টা করে তাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সে শিক্ষা গ্রহণ করে, সে ট্রেনিং নেয় বিভিন্ন জায়গায়, সে কাজ করে এক্সপেরিয়েন্স অর্জন করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে মানুষ বিনা বেতনেও চাকরি করে এক্সপেরিয়েন্সের জন্য। এক্সপেরিয়েন্স হলে তার প্রোডাক্টিভিটি বাড়বে, তখন তাকে ফার্ম তাকে এমপ্লয়মেন্ট নিয়োগ দিতে থাকে। সুতরাং মার্জিনাল প্রোডাক্টিভিটি যদি বাড়ানো যায়, শ্রমিক যদি তার মার্জিনাল প্রোডাক্টকে বাড়াতে পারে, তার দক্ষতা যদি বাড়াতে পারে, তাহলে তার ডিমান্ড বাড়বে, তার নিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এটা হলো একটা ফ্যাক্টর। সুতরাং মার্জিনাল প্রোডাক্ট যদি বৃদ্ধি পায়, ডিমান্ড ফর লেবার বৃদ্ধি পাবে, ডিমান্ড ফর লেবার আপওয়ার্ড শিফট হবে। কেমন? 2 নম্বর যে ফ্যাক্টরটা আছে সেটা হলো প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস যদি বৃদ্ধি পায়, মার্জিনাল প্রোডাক্টিভিটি না বাড়লেও শ্রমিকের ডিমান্ড বেড়ে যাবে। কেমন? প্রোডাক্ট প্রাইসটা কিছুর উপর নির্ভর করে? প্রোডাক্ট মার্কেটে নির্ভর করে। প্রোডাক্ট মার্কেটে যেখানে ফার্ম তার পণ্য বিক্রি করে, সেখানে তার প্রোডাক্টের যে প্রোডাক্টের প্রাইসটা বৃদ্ধি পায় কখন? যখন প্রোডাক্টের ডিমান্ড বেশি থাকে। কেমন? প্রোডাক্টের ডিমান্ড যদি বেশি থাকে, তখন প্রোডাক্টের প্রাইসও বেশি হয়। সুতরাং যে ফার্মের যে উৎপাদিত দ্রব্য, সেই উৎপাদিত দ্রব্যের যে দাম, সেই দামের উপর নির্ভর করে যে তার লেবার ডিমান্ড। যেটা আমরা আগে বলেছি যে লেবার ডিমান্ড হলো এক ধরনের ডিরেক্ট ডিমান্ড। এই জন্য যে প্রোডাক্টের ডিমান্ডের উপর নির্ভর করে লেবার ডিমান্ড। সুতরাং প্রোডাক্ট ডিমান্ড যদি বেশি হয়, প্রোডাক্ট ডিমান্ড যদি বৃদ্ধি পায়, তাহলে প্রোডাক্ট প্রাইসও বাড়বে, প্রোডাক্ট প্রাইস বাড়লে লেবার ডিমান্ডও বাড়বে। সুতরাং যারা কাজ করে, যেখানে যারা যে দ্রব্য উৎপাদনের জন্য কাজ করে, কেমন, তাদের উৎপাদিত দ্রব্যের ডিমান্ড যদি বৃদ্ধি পায়, তাহলে ওই পার্টিকুলার ক্যাটাগরি লেবাররা খুশি হয়। ফর এক্সাম্পল, মনে করো যে ডাক্তারি সার্ভিসের ডিমান্ড বেড়ে গেল, সেক্ষেত্রে ডাক্তারি ফিসও বাড়বে এবং ডাক্তারের ডিমান্ড বাড়বে সেক্ষেত্রে। সুতরাং যে সকল শ্রমিক যে সকল দ্রব্য তৈরি করে, যে ক্যাটাগরি দ্রব্য তৈরি করে, সেই ক্যাটাগরি দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্য উৎপাদনে নিয়োজিত যে শ্রমিকগুলো আছে তাদের চাহিদা বৃদ্ধি পাবে। সুতরাং প্রোডাক্ট প্রাইস যদি বৃদ্ধি পায়, যেটার বৃদ্ধির একটা সোর্স হলো যে প্রোডাক্ট ডিমান্ড বৃদ্ধি পাওয়া। প্রোডাক্ট ডিমান্ড যদি বৃদ্ধি পায় বা প্রোডাক্ট মার্কেট যদি এক্সপানশন হয়, তাহলে ওই প্রোডাক্টের উৎপাদনে নিয়োজিত যে শ্রমিকগুলো আছে তাদের ডিমান্ডটা অটোমেটিক্যালি বাড়বে। প্রোডাক্ট প্রাইস এবং মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, এই দুটো বিষয়ের উপরে লেবার ডিমান্ডটা নির্ভর করে। আমরা লেবার ডিমান্ড কার্ভ আমরা আঁকলাম এবং লেবার ডিমান্ড কার্ভটা কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখালাম।
এটা হলো পজিশন অফ দ্য লেবার ডিমান্ড কার্ভ। লেবার ডিমান্ড কার্ভটা ডানে বা বামে কখন শিফট করে, লেবার ডিমান্ড কখন বাড়ে কিংবা লেবার ডিমান্ড কখন কমে। আরেকটা দিক আছে লেবার ডিমান্ডের, সেটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ লেবার ডিমান্ড। এটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ লেবার ডিমান্ড, আর হলো ইলাস্টিসিটি অফ লেবার ডিমান্ড। এটা হলো আমাদের স্লোপটা, ইলাস্টিসিটি অফ লেবার ডিমান্ড। যে লেবার ডিমান্ডের ইলাস্টিসিটি মানে আমি যদি দুটো লেবার ডিমান্ড পাই এখানে, লেবারের পরিমাণ, এদিকে লেবার ওয়েজ রেট, এটা একটা লেবার ডিমান্ড কার্ভ, কেমন? এটা আরেকটা লেবার ডিমান্ড কার্ভ, এটা ডিএল, এটা ডিএল1, এটা ডিএল2। এখানে ডিএল2 যেটা আছে সেটা স্টিপার, কেমন? একটা ডিমান্ড কার্ভ যখন স্টিপার হয়, ঢাল বেশি থাকে, তখন আমরা বলি যে এটা ইলাস্টিক ডিমান্ড। আর যখন এটা ফ্ল্যাটার হয় তখন বলি এটা ইলাস্টিক ডিমান্ড। সুতরাং লেবার ডিমান্ডটা ইলাস্টিক হতে পারে, ইলাস্টিক হতে পারে। আমরা উপরে আলোচনা করেছি পজিশনটা নিয়ে, যে এটা কি ডানে হবে নাকি বামে হবে, সেটা কিসের উপর নির্ভর করে। এখন আমরা দেখছি যে এটা স্টিপার হবে নাকি লেস স্টিপার হবে, নাকি মোর স্টিপার হবে, বা এটা ইলাস্টিক হবে নাকি ইলাস্টিক হবে। তো এটা কিসের উপর নির্ভর করে? এই লেবার ডিমান্ডের যে ইলাস্টিসিটি, সেটা নির্ভর করে প্রোডাক্ট ডিমান্ডের ইলাস্টিসিটির উপর। যেহেতু এটা ডিরাইভড ডিমান্ড, সে কারণে প্রোডাক্টের যে ডিমান্ডটা আছে, সেই প্রোডাক্ট ডিমান্ডটা যদি ইলাস্টিক হয়, তাহলে এটাও ইলাস্টিক হবে লেবার ডিমান্ডটা। কারণ যদি প্রোডাক্টের দাম যদি কমে, কেমন, প্রোডাক্ট ডিমান্ড বাড়বে, এবং প্রোডাক্ট ডিমান্ড বাড়লে বেশি শ্রমিককে নিয়োগ করা হবে। সুতরাং যদি প্রোডাক্ট ডিমান্ড যদি রেসপন্সিভ হয়, প্রোডাক্ট ডিমান্ড যদি ইলাস্টিক হয়, অর্থাৎ দামের সাথে প্রোডাক্টের সাড়া দেওয়ার মাত্রা যদি বেশি হয়, তাহলে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য অটোমেটিক্যালি লেবার ডিমান্ডটাও ইলাস্টিক হয়ে যাবে। প্রোডাক্ট ডিমান্ড যদি ইলাস্টিক হয়, অটোমেটিক্যালি যে আমাদের, এটা এক নম্বর যে ফ্যাক্টর যেটা, সেটা হলো যে প্রোডাক্ট ডিমান্ড ইলাস্টিসিটি। এটার সাথে সরাসরি সম্পর্কিত প্রোডাক্ট ডিমান্ড ইলাস্টিসিটি, প্রত্যক্ষভাবে এটার সাথে সম্পর্কিত। প্রোডাক্ট ডিমান্ড যদি ইলাস্টিক হয়, অটোমেটিক্যালি লেবার ডিমান্ড ইলাস্টিক হবে। প্রোডাক্ট ডিমান্ড যদি ইলাস্টিক হয়, তাহলে প্রোডাক্ট ওই দামের সাথে যে প্রোডাক্ট ডিমান্ডের সাড়া দেওয়ার মাত্রা সেটা কম হবে, অটোমেটিক্যালি তখন লেবারও কম মাত্রায় সাড়া দিবে। ফলে প্রোডাক্ট ডিমান্ড ইলাস্টিসিটির সাথে লেবার ডিমান্ড ইলাস্টিসিটির প্রত্যক্ষ যোগাযোগ আছে, সরাসরি সম্পর্ক আছে। আর দুই নম্বর যে ফ্যাক্টরটা কাজ করে, সেটা হলো যে লেবারের সাথে অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে, সেগুলোর প্রতিস্থাপনীয়তা। যে লেবারের দাম বাড়লে লেবারের পরিবর্তে অন্য উপকরণ দিয়ে দ্রব্য উৎপাদন চালানো যায় কিনা, এটাকে বলা হয় সাবস্টিটিউটিবিলিটি। প্রতিস্থাপনীয়তা between labor and other factors. শ্রমিকের সাথে অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলোকে প্রতিস্থাপন করা যায় কিনা। যদি মজুরি বেড়ে যায়, মালিক যদি সক্ষম হয় শ্রমিককে বাদ দিয়ে শ্রমিকের পরিবর্তে মেশিন দিয়ে উৎপাদন করা সম্ভব হয়, অটোমেশন করে ফেলতে পারে যদি ফার্ম, যদি, তাহলেও শ্রমিকের ডিমান্ড কমে যাবে। আর যদি শ্রমিকের ডিমান্ডটাকে অন্য কিছু দিয়ে মেকআপ করা না যায়, প্রতিস্থাপন করা না যায়, সাবস্টিটিউট করা না যায়, তাহলে শ্রমিকের ডিমান্ড ইলাস্টিক হবে। শ্রমিকের অবজেক্টিভ হলো, শ্রমিকের লক্ষ্য হলো যে তার ডিমান্ডটাকে ইলাস্টিক করা। কারণ ইলাস্টিক হলে শ্রমিক মোটামুটি স্ট্রং পজিশন দিতে পারে, বা শ্রমিক পাওয়ারফুল হয়, মালিকের সাথে যে বার্গেনিং করতে পারে ওয়েজ নিয়ে, তখন শ্রমিকের অবস্থাটা শক্ত হয়। শ্রমিক যদি বেশি মজুরি ডিমান্ড করে, মালিক তার নিয়োগকে খুব বেশি কমাতে পারে না। ইলাস্টিক ডিমান্ড এটাই বৈশিষ্ট্য, যে মজুরি বাড়ালে, মনে করো যে এটা, আমি যদি এটাকে মজুরি বলি আমি, কেমন, মজুরিকে যদি বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া ইলাস্টিক ডিমান্ড হলে যতটুকু শ্রমিক নিয়োগ কমবে, ইলাস্টিক ডিমান্ড আরো বেশি শ্রমিক কমে যাবে। সুতরাং শ্রমিকরা চেষ্টা করে যে তার লেবার ডিমান্ড যাতে ইলাস্টিক হয়। ইলাস্টিক হলে সে তার মজুরি বেশি ডিমান্ড করলো, তার নিয়োগটাকে খুব বেশি কমানো যায় না। আর যদি তার লেবার ডিমান্ড যদি ইলাস্টিক হয়, তাহলে সে যদি একটু বেশি মজুরি দাবি করে, তাকে বাদ দিয়ে বিকল্প উপায়ে উৎপাদন চালিয়ে দিতে পারে। সুতরাং শ্রমিকের সাথে অন্যান্য উপকরণ যেগুলো, সেগুলো সাবস্টিটিউটিবিলিটি যদি বেশি থাকে,
তাহলে শ্রমিকের ডিমান্ড ইলাস্টিসিটি বেশি হয়, আর যদি সাবস্টিটিউটিভিটি কম হয় তাহলে শ্রমিকের ডিমান্ড ইলাস্টিক হয়। তো এটা হলো আমাদের ডিমান্ড কার্ভের আলোচনা, কেমন লেবার ডিমান্ড কার্ভের। এখন এই যে আমরা ইন্ডিভিজুয়াল লেবার ডিমান্ড আমরা দেখলাম, এই ইন্ডিভিজুয়াল লেবার ডিমান্ড থেকে আমরা একটা মার্কেটের বা একটা ইন্ডাস্ট্রির লেবার ডিমান্ডটা আমরা বের করতে পারি। এটা আমরা দেখানোর চেষ্টা করবো সংক্ষেপে, যে আমরা কিভাবে একটা ফার্মের যে ডিমান্ড, ফার্মের ডিমান্ড থেকে কিভাবে আমরা একটা ইন্ডাস্ট্রি ডিমান্ড পেতে পারি বা মার্কেট ডিমান্ড পেতে পারি। সহজভাবে যদি আমরা জটিলতার দিকে না যাই, তাহলে আমরা বলতে পারি যে একটা ইন্ডাস্ট্রিতে যে ফার্মগুলো আছে, যেমন কাপড় ইন্ডাস্ট্রিতে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত ফার্ম আছে যারা রেডিমেড কাপড় উৎপাদন করে, সবার যে লেবার ডিমান্ড আছে ব্যক্তিগত, সেই ডিমান্ডগুলোকে যোগ করে আমরা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা মার্কেট ডিমান্ড পেতে পারি, লেবারের মার্কেট ডিমান্ড পেতে পারি। তবে এখানে একটু ছোট একটা কমপ্লিকেশন আছে, সেটা আমাদের একটু দেখাতে হবে। ফ্রম ফার্ম ডিমান্ড টু মার্কেট ডিমান্ড, ফার্মকে দুভাবে বানান লেখা হয়, কখনো কখনো FARM লেখা হয়, কখনো কখনো লিখে FIRM। FARM দিয়ে আমরা এগ্রিকালচারাল ফার্মকে বুঝাই, আমরা FARM ফার্ম, আর FIRM দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্ম বুঝাই। তাহলে ফ্রম ফার্ম ডিমান্ড টু মার্কেট ডিমান্ড or ইন্ডাস্ট্রি ডিমান্ড, কারণ মার্কেট ডিমান্ড দিয়েই পণ্যের দাম বা উপকরণের দাম নির্ধারিত হয়। সেখানে একটা ব্যক্তিগত ফার্মের ডিমান্ডটা ইম্পর্টেন্ট না। তাহলে যেহেতু আমরা সবগুলো ফার্মের ডিমান্ডকে যোগ করে আমরা একটা ইন্ডাস্ট্রি ডিমান্ড বের করতে পারি, তাই যদি করা হতো তাহলে খুব একটা অসুবিধা হতো না, আমাদের খুব বেশি কাজ করতে হতো না। যদি বলি একটা ফার্ম দিয়ে আমরা এখানে দুটো ফার্ম আছে, কেমন ফার্ম 1 ও ফার্ম A, তার ডিমান্ডটা হলো এই যে ওয়েজের সাথে লেবারের যে সম্পর্ক, এখান থেকে আমরা বলি DLA, এ ফার্মের ডিমান্ড। ঠিক একইভাবে আমরা আরেকটা ফার্ম B মনে করো, একই ইন্ডাস্ট্রি একটা ফার্ম, লেবার ওয়েজ, তার হলো ডিমান্ডটা হলো DLB। তো আমরা এই যতগুলো ফার্ম আছে সবগুলো ফার্মের ডিমান্ডকে যোগ করে আমরা এখানে মার্কেট ডিমান্ড বের করতে পারি। একই যে দেখানো হয় ওয়েজ, এদিকে লেবারের পরিমাণ, এখানে মার্কেট এটা হলো এটা ফার্ম B, এটা মার্কেট অর ইন্ডাস্ট্রি। আমি যদি যোগ করে দিই এখানে, মনে করো মজুরি যদি 5 টাকা হয়, ফার্ম A নিয়োগ করে মনে করো 4 ইউনিট শ্রমিক নিয়োগ করে, এবং এই 5 টাকা মজুরিতে ফার্ম B মনে করো 5 ইউনিট শ্রমিক নিয়োগ করে, তাহলে ইন্ডাস্ট্রিতে শ্রমিক নিয়োগের পরিমাণ হবে কত? 5 টাকা মজুরিতে 5 যোগে 9 ইউনিট শ্রমিক নিয়োগ করা হবে, তাই না? এটা হবে মার্কেট ডিমান্ড। এখানে একটু কমপ্লিকেশন আছে, সেটা হলো যখন মজুরি কমে যায়, কেমন মনে করো 5 টাকা থেকে 4 টাকা কমে গেল মজুরি মার্কেটের মাধ্যমে, তো মজুরি যখন কমে যায় তখন ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ অনুযায়ী একটা ফার্ম তার লেবারকে বাড়ানোর কথা, তাই না? লেবারকে 4 থেকে মনে করো 5 এ বাড়ানোর কথা। এটা সবাই করবে, যতগুলো ফার্ম আছে ওই ইন্ডাস্ট্রিতে এও বাড়াবে, অন্যান্য যে ফার্ম সবাই বাড়াবে। সবাই যখন উৎপাদন বাড়ায় তখন হয় কি, যে ফার্ম তার যে পণ্য বাজারে বিক্রি করে প্রোডাক্ট মার্কেটে পণ্যের সাপ্লাই বেড়ে যায়। একটা ফার্ম তার উৎপাদন বৃদ্ধি করলে সেটা মার্কেট সাপ্লাইকে খুব একটা প্রভাবিত করতে পারে না, বা নেগলিজিবলি প্রভাবিত করে, সিগনিফিকেন্টলি প্রভাবিত করতে পারে। কিন্তু সবগুলো ফার্ম যখন একসাথে উৎপাদন বৃদ্ধি করে তখন বাজারে মোট সাপ্লাই বেড়ে যায়, গেলে প্রোডাক্ট প্রাইসটা কমবে। সুতরাং প্রোডাক্ট প্রাইস যখন ফল করবে, আমরা বলেছি যে এই ডিমান্ড করতে একটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, আর একটা হচ্ছে প্রাইস অফ প্রোডাক্ট। যেহেতু সবগুলো ফার্ম যখন একই সাথে উৎপাদন সম্প্রসারণ করে, যখন ওয়েজ ফল করে তখন সবগুলো ফার্ম একই সাথে উৎপাদন সম্প্রসারণ করে। উৎপাদন সম্প্রসারণ করলে প্রোডাক্ট মার্কেটে তাদের প্রোডাক্টের প্রাইসটা ফল,
প্রোডাক্ট প্রাইস কম করলে লেবার ডিমান্ডটা কম, লেবার ডিমান্ডটা আর এখানে থাকে না, লেবার ডিমান্ডটা এখান থেকে নিচের দিকে চলে আসে। এটা ডিএল প্রাইম হয়ে যায় ফর এক্সাম্পল। ঠিক একইভাবে এই প্রাইসটা অন্যান্য ফার্মগুলো ফেস করে কমতি দামটা এই ইয়েটা ফলো করে। সুতরাং যখন মজুরি যখন কমে তখন ওর ডিমান্ডটা এতটুকু বৃদ্ধি না পেয়ে এতটুকু বৃদ্ধি পায়। হয়তো এটা 6 পর্যন্ত বৃদ্ধির একটা সম্ভাবনা ছিল, 6 পর্যন্ত বৃদ্ধি না পেয়ে সেটা 5 একক বৃদ্ধি পায়, 6 পর্যন্ত বৃদ্ধি না পায়। ঠিক একইভাবে ও তার উৎপাদনটা আগে যেখানে হয়তো এই মজুরি কমার কারণে 4 টাকা হওয়ার কারণে এখানে একটু ক্লিয়ার করি, এটা মজুরি কমার কারণে সেটার শ্রমিক নিয়োগের পরিমাণ 7 একক বৃদ্ধি না করে হয়তো সে 6 একক বৃদ্ধি করে, সে এতটুকু বাড়ায় না, যেহেতু প্রাইস কমে গেছে, প্রোডাক্ট প্রাইস কমে গেছে, সবাই একসাথে উৎপাদন বৃদ্ধির কারণে সবার লেবার ডিমান্ডটা নিচের দিকে শিফট করেছে। ফলে যখন মজুরি কমে তখন শিল্পের যে নিয়োগের পরিমাণ সেটা বৃদ্ধি পায় 5 যোগ 6, 4 টাকা যখন পণ্যের দাম হয় তখন মজুরি হয় 4 টাকা, যখন তখন শ্রমিক নিয়োগের পরিমাণ হয় কত, 5 যোগ 6 11। এটা হচ্ছে আমাদের একটু পরিষ্কার করে রাখি, 4 টাকা মজুরিতে শ্রমিক নিয়োগের পরিমাণ 10 11, এই দুটো যোগ করে আমি একটা মার্কেটের লেবার ডিমান্ড কার্ডটা পাবো, ডিএল। মার্কেট লেবার ডিমান্ড কার্ডটা আঁকার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, সেটা হলো যখন ওয়েজ ফল করে প্রতিটা ফার্মের ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ড একটু একটু করে নিচের দিকে সরে আসছে বিকজ অফ দা ফলিং প্রোডাক্ট প্রাইস ইন দা প্রোডাক্ট মার্কেট, এবং যে কারণে শ্রমিকের যে নিয়োগের পরিমাণ যতটুকু বাড়ানোর কথা ছিল অরিজিনাল লেবার ডিমান্ড কার্ড অনুযায়ী তার চেয়ে কম হয়। ফলে ইন্ডাস্ট্রি বা মার্কেট লেবার ডিমান্ড কার্ডটা একটু স্টিপার হয়, একটু ইলাস্টিক হয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেবার ডিমান্ড কার্ডের তুলনায় মার্কেট ডিমান্ড কার্ড যেটা সেটা একটু ইলাস্টিক হয়। সেটা অর্থাৎ যতটুকু উৎপাদন সম্প্রসারণ, যতটুকু লেবার নিয়োগ সম্প্রসারণ হওয়ার কথা ওয়েজ কমার কারণে ততটুকু সম্প্রসারণ না হয়ে একটু কম সম্প্রসারণ হয়। কেমন? এটা হলো আমাদের মার্কেট ডিমান্ড কার্ড ফর লেবার। সুতরাং আমরা কি করতে পারি যে শ্রমিকের যে মার্কেট ডিমান্ড সেটা আমরা ইন্ডিভিজুয়াল যে ফার্মগুলোর যে লেবার ডিমান্ড সবগুলোকে যোগ করে বের করতে পারি। তবে এই সতর্ক কথাটুকু আমাদের অবলম্বন বা মাথায় রাখতে হয় যে দাম যখন কমে তখন টোটাল যে এক্সপানশন ইন্ডাস্ট্রি ওয়াইড যে লেবার ডিমান্ড এক্সপানশন সেটা ইন্ডিভিজুয়াল লেবার ডিমান্ডের যে এগ্রিগেট এক্সপানশন তার চেয়ে একটু কম হয়। দাম বৃদ্ধির কারণে যেহেতু লেবার ডিমান্ডটা একটু কমে আসছে কারণে এটা বাড়লে এটা উল্টো প্রভাব পড়ে সেক্ষেত্রে। এটা হলো আমাদের যে লেবার ডিমান্ড। সুতরাং আমরা কি দেখলাম, একটা সেন্স দেখলাম এখানে আমরা যে লেবার ডিমান্ডটা কিভাবে পাওয়া যায়, এবং আমরা প্রথমে ফার্মের লেবার ডিমান্ডটা কিভাবে পাওয়া যায় সেটা দেখলাম। লেবার ডিমান্ডটা কখন শিফট করে বা এটা শেপটা কখন ইলাস্টিক হয় কখন ইলাস্টিক হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো ওয়েজ রেটটা কিভাবে নির্ধারিত হয় সেটা জানা আমাদের। এখানে আমরা ওয়েজ রেট যেটা দিচ্ছি সেটা আমরা আরবিট্রারি দিচ্ছিলাম ওয়েজ রেটটাকে। আমরা এই ওয়েজ রেটটা কিভাবে মার্কেটের মাধ্যমে নির্ধারিত হয় সেটা আমাদের জানার মূল উদ্দেশ্য। এটা জানার জন্য আমরা আমাদের কি করতে হবে, আরেকটা সাইড আমাদের কভার করতে হবে। আমরা একটা দিককে আমরা এখানে আলোচনা এনেছি, আমরা সেটা হচ্ছে লেবার ডিমান্ডটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। তো আরেকটা সাইড হলো কি আমাদের লেবার সাপ্লাই। লেবার সাপ্লাইটা কিভাবে পাওয়া যায়? লেবার সাপ্লাইটা আমরা পশ্চিমা যারা আছে তাদেরকে হাউজল বলি আমরা, সেই হাউজল থেকে আমরা লেবার সাপ্লাইটা পাবো। আমরা এটা আজকে জাস্ট স্টার্টিংটা দিব, আর এগুলো সেটা আমরা শেষ করব। লেবার সাপ্লাই লেবার সাপ্লাইটা দিয়ে থাকে। লেবার সাপ্লাই হলো যে বিভিন্ন মজুরিতে, বাজারে যে মজুরি আছে বিভিন্ন মজুরিতে একজন শ্রমিক কত ঘন্টা শ্রম যোগান দিতে চায়, কত ঘন্টা কাজ করতে চায়। শ্রমিকের দিনে 24 ঘন্টা সময় থাকে, সেই 24 ঘন্টাকে তাকে অ্যালোকেশন করতে হয়। সেই 24 ঘন্টার মধ্যে কতটুকু কাজ করবে, কতটুকু অবসর দিবে, বা কতটুকু সে বিশ্রাম দিবে, বা বিভিন্নভাবে টাইম অ্যালোকেশনটাকে কিরকম করবে সেটা তাকে ডিসিশন নিতে হয়। তোমাদের কনটেক্সটে চিন্তা করলে তোমাদের লেবার সাপ্লাই ইজ জিরো। তোমরা বাজারে
কাজ করো না, মজুরি যাই হোক না কেন, তোমরা বাজারে কাজ করলে হয়তো 10,000 টাকা বেতন পাবে মাসে, কিন্তু তোমরা কাজ করছো না, তাই না? এই মজুরিতে সুতরাং তোমাদের লেবার সাপ্লাই ইজ জিরো, তোমাদের লেবার সাপ্লাই নাই বাজারে। সুতরাং শ্রমিকের লেবার সাপ্লাই কার্ভটা কেমন হবে সেটা নির্ভর করে ওয়েজের উপরে, বিভিন্ন মজুরিতে একজন শ্রমিক কত ঘন্টা কাজ করতে রাজি আছে সেটা আমরা লেবার সাপ্লাইয়ের মাধ্যমে জানতে পারি। আমরা এই লেবার সাপ্লাই কার্ভটা কিভাবে পাওয়া যায় সেটা আমাদের আলোচনার বিষয়। আমরা জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব কিভাবে একজন শ্রমিক তার লেবার সাপ্লাই ডিসিশন নেয়। যে 24 ঘন্টা সময় থাকে একদিনে, এই 24 ঘন্টার কতটুকু সময় সে কোন কাজে ব্যয় করবে সেটাকে ঠিক করতে হবে। কেমন? এখানে তার অবজেক্টিভ থাকে একটা, এখানে তার অবজেক্টিভ হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, মানুষ তার অ্যাক্টিভিটিস থেকে উপযোগ পায়, কত ঘন্টা সে অবশ্যই। একজন মানুষকে যদি 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয়, সে 24 ঘন্টা কাজ করবে না, সে বলবে আমি 20 ঘন্টা কাজ করবো যদি আমাকে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হয়, বা আমি 15 ঘন্টা কাজ করবো, বাকি সময়টুকু তাকে অবসর ভোগ করতে হবে। কিংবা সে যে ইনকামটা করছে কাজ করে, ওই ইনকামটাকে তাকে ব্যয় করতে হবে, ইনকামটা ব্যয় করার জন্য সময় প্রয়োজন, খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, এনার্জি গেইন করতে হবে। সুতরাং মানুষ 24 ঘন্টা পুরোটুকুই কাজ করতে পারে, এই 24 ঘন্টাকে তাকে কি করতে হয়, ভাগ করে দিতে হয়, সে কত ঘন্টা কাজ করবে, কত ঘন্টা অবসর নিবে। আমরা অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো অবসর বলছি, আমরা সেটা খাওয়া দাওয়া হতে পারে, রিক্রিয়েশন হতে পারে, ঘুমানো হতে পারে, যেকোনো কিছু হতে পারে। সুতরাং একজন শ্রমিককে ডিসাইড করতে হয় যে সে কত ঘন্টা কাজ করবে 24 ঘন্টার মধ্যে, এবং কত ঘন্টা সে অবসর ভোগ করবে। এটাকে বলা হয় ওয়ার্ক লেজার ডিসিশন, যেটা বলা হয় শ্রমিকের ওয়ার্ক লেজার ডিসিশন। তো আমরা ফার্মের কথা যখন আলোচনা করি তখন আমরা টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা ফার্মকে বিশ্লেষণ করার চেষ্টা করি। আর যখন আমরা কনজিউমারকে নিয়ে আমরা আলোচনা করি, ভোক্তাকে নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা ইন্ডিফারেন্স কার্ভ ব্যবহার করি। আমরা ইন্ডিফারেন্স কার্ভটা দিয়ে ইকুইলিটিকে দেখানো হয়। যেহেতু আমরা একজন কনজিউমারের ইকুইলিটি ম্যাক্সিমাইজেশন প্রসেস নিয়ে আলোচনা করতে চাই, আমরা কিভাবে তার ইকুইলিটি ম্যাক্সিমাইজ করে এবং ইকুইলিটিকে প্রদর্শন করার একটা ভালো উপায় হলো ইন্ডিফারেন্স কার্ভ। কেমন? আমরা ইন্ডিফারেন্স কার্ভ সম্পর্কে আমরা জেনেছি। ইন্ডিফারেন্স কার্ভটা হলো কি? ইন্ডিফারেন্স কার্ভটা হলো যে কতগুলো কমোডিটির কম্বিনেশনস, যে কম্বিনেশনস গুলো থেকে ভোক্তা সমপরিমাণ উপযোগ পায়। একটা ইন্ডিফারেন্স কার্ভের যে কম্বিনেশনস গুলো আছে কমোডিটির, এক্স এবং ওয়াই কমোডিটির যে কম্বিনেশনস গুলো আছে, ওই কম্বিনেশনস গুলো থেকে সে সমপরিমাণ উপযোগ পায়, সেগুলো ইন্ডিফারেন্স কার্ভ। দ্যাট ইজ দ্য consumer is defined between various bundles of the commodities offered on the ইন্ডিফারেন্স কার্ভ। তাহলে এই যে ইন্ডিফারেন্স কার্ভ গুলো কেমন হয়? ইন্ডিফারেন্স কার্ভ গুলো দেখতে হয় ডাউন স্লোপিং হয়, কনভেক্স টু দ্য অরিজিন হয়। কেমন? এবং নিচের ইন্ডিফারেন্স কার্ভ গুলো কম উপযোগ দেয়, উপরের ইন্ডিফারেন্স কার্ভ গুলো বেশি উপযোগ দেয়। এই হলো ইন্ডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য। তবে এটা আমরা এটাও বলেছিলাম যে ইন্ডিফারেন্স কার্ভ সব সময় ডাউন স্লোপিং হয়, তার কোনো প্রয়োজন নেই। ইন্ডিফারেন্স কার্ভ আপার স্লোপিং হতে পারে। কেমন? বা নিচের ইন্ডিফারেন্স কার্ভ বেশি উপযোগ দেখাতে পারে, উপরের ইন্ডিফারেন্স কার্ভ কম উপযোগ দেখাতে পারে। আন্ডার ভেরিয়াস সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন অবস্থায় ইন্ডিফারেন্স কার্ভ বিভিন্ন রকম শেপ নিতে পারে। কেমন? এবং ইন্ডিফারেন্স কার্ভ আপার স্লোপিং কখন হতে পারে? যদি আমি একটা অক্ষে যদি আমি একটা যদি আমি দ্রব্য দেই, আর একটা অক্ষে যদি আমি একটা অপদ্রব্য দিই, একটা অক্ষে যদি আমি ফর এক্সাম্পল ব্যানানা দিলাম বা ম্যাঙ্গো দিলাম, আর একটা অক্ষে আমি গার্বেজ দিলাম, সেক্ষেত্রে আমাকে ইন্ডিফারেন্ট থাকার জন্য কি করতে হবে? একটা দ্রব্যের পরিমাণ বাড়ালে অন্য দ্রব্যের পরিমাণে বাড়াতে হবে আমাকে। ফলে ইন্ডিফারেন্স কার্ভটা হবে আপার স্লোপিং হবে সেক্ষেত্রে। সুতরাং একটা অক্ষে যদি আমি ভালো দ্রব্য দেই, আর একটা অক্ষে যদি আমি খারাপ দ্রব্য দেই, এবং আমি যদি ইন্ডিফারেন্স কার্ভ আঁকার চেষ্টা করি দুটো দ্রব্যের মধ্যে, সেই ইন্ডিফারেন্স কার্ভগুলো হবে কি আপার স্লোপিং হবে। তখন আমাকে ইন্ডিফারেন্ট থাকার জন্য একটা ভালো দ্রব্য বাড়ালে একটা খারাপ দ্রব্য বাড়াতে হবে, কিংবা একটা ভালো দ্রব্য কমালে খারাপ দ্রব্য কমাতে হবে। কারণ ইন্ডিফারেন্স কার্ভগুলো যে কোনো শেপের হতে পারে। এই জন্য এখানে যে ওয়ার্ক লেজার দুটো বিষয় আছে। লেজার ইজ প্রেফারেবল, লেজার আমরা পছন্দ করি, অবশ্যই আমরা ঘুমাতে আমরা পছন্দ করি, কাজ করতে আমরা পছন্দ করি, কাজ করা কষ্টের অবশ্যই আনন্দের। সুতরাং আমি যদি ওয়ার্ক এবং লেজার এই দুটোর মাঝে ডিফারেন্স কার্ভ আঁকতে চাই, সেই ডিফারেন্স কার্ভটা কেমন হবে? আপার স্লোপিং হবে। যদি ওয়ার্ক দেই আর এই যদি আমি লেজার দেই, তাহলে এই ডিফারেন্স কার্ভটা একটু আপার স্লোপিং হবে, তাই না? যদি অবসর বাড়াতে চাই, যে বান্ডেলে 5 ঘন্টা অবসর আছে, 5 ঘন্টা ওয়ার্ক 5 ঘন্টা অবসর আছে,
সেই বান্ডেলটা আমার কাছে যতটুকু পছন্দনীয়, আরেকটা বান্ডেল যেখানে আমার 10 ঘন্টা অবসর অফার করা হলো, 10 ঘন্টা ওয়ার্ক অফার করা হলো, সেটা আমার কাছে সমান পছন্দনীয়। এখানে কষ্ট বেশি আরামও বেশি, এখানে কষ্ট কম আরাম কম, এখানে উপরটায় কষ্ট বেশি আরামও বেশি, এখানে কষ্ট কম আরাম কম। সুতরাং এই দুটো আমার কাছে সমান পছন্দনীয়। এবং ইন্ডিফারেন্স কাপটা হবে আপার স্লোপিং, তো ইন্ডিফারেন্স কাপটা আপার স্লোপিং হতে পারে, যে কোনো শেপে হতে পারে। তো আমরা যেহেতু ডাউন স্লোপিং ইন্ডিফারেন্স কাপের সাথে অভ্যস্ত, তাই আমরা করি কি, যে ওয়ার্কটাকে আমরা ইনকাম দিয়ে সাবস্টিটিউট করি। আমরা এটাকে রিজার্ভ দিব এখানে, এটা আমরা পছন্দ করি ভালো। এদিকে কাজ করলে আমি কি পাই, ইনকাম পাই। ইনকামও ভালো, রিজার্ভ ভালো। ইনকাম থেকে আমরা যে দ্রব্য কিনতে পারি, দ্রব্যগুলো আমরা ভোগ করতে পারি। সুতরাং ইনকামটা পছন্দ দিব, রিজার্ভটা পছন্দ দিব। আমি যদি এই দুটোর মাঝে ডিফারেন্স কাপ রাখি, তখন ডিফারেন্স কাপটা আবার দাঁড়াবে। ঠিক আছে? তো ডিফারেন্স কাপকে আমরা ডাউন স্লোপিং করার জন্য কি করতে পারি, যে ওয়ার্ক লেজারের যে প্রেফারেন্স দুটোর মাঝে, সেটাকে আমি ইনকাম লেজারের প্রেফারেন্সে কনভার্ট করতে পারি, যাতে করে আমি ডিফারেন্স কাপটা আবার ডাউন স্লোপিং হয় আমার। কেমন? আমি ইনকাম দেখিয়ে ওয়ার্কের পরিবর্তে আমি যদি ডিফারেন্স কাপ আঁকি লেজার এবং ইনকামের মাঝে, সেই ডিফারেন্স কাপটা ডাউন স্লোপিং হবে। তাহলে এখানে এটা হলো প্রেফারেন্স বিটুইন ওয়ার্ক এন্ড লেজার অর ওয়ার্ক এন্ড ইনকাম, বা লেজারটা হচ্ছে যে সে কত ঘন্টা, সর্বোচ্চ সে 24 ঘন্টা অবসর ভোগ করতে পারে একদিনে। তো বাকি সময়টুকু যতটুকু সে অবসর ভোগ করবে না, সে সময়টুকু সে কাজ করবে, ওয়ার্ক করবে, সে ওয়ার্ক থেকে সে ইনকাম জেনারেট করবে। তো এই যে প্রেফারেন্স বিটুইন ওয়ার্ক এন্ড লেজার, কেমন, যেটাকে আমি ডিফারেন্স কাপে দেখাচ্ছি, সেটার সাথে আমাদের আরেকটা জিনিসের সম্মিলন করতে হবে। আরেকটা জিনিসের আমাদের সেই জিনিসটা হলো আমাদের একটা বাজেট কনস্ট্রেইন লাগে, তাই না? একটা বাজেট কনস্ট্রেইন আমাদের এখানে ডেভেলপ করতে হবে। সেই বাজেট কনস্ট্রেইন দিয়ে আমরা একটা বাজেট কনস্ট্রেইন দিয়ে আমরা এখানে নিয়ে এসে, বাজেট কনস্ট্রেইন নিয়ে এসে আমরা কতটুকু কাজ করলে তার উপযোগ সর্বোচ্চ হবে সেটা বের করার চেষ্টা করব। আমি এটা ফার্দার প্রসিড হচ্ছি না, কারণ যেহেতু এটা বড় একটা আলোচনা, এটাকে আমরা এখন শুরু করলে তোমাদের আগের আলোচনার সাথে সেটা তালগোল লাগিয়ে যাবে। তাই আমি চাচ্ছি তোমার ডিমান্ডটার উপর আজকে কনসেন্ট্রেট করো। আর এটা আমরা একটু ইন্ট্রোডাকশন দিলাম, যে টাইম ছিল আমাদের। সুতরাং আমরা আগামী ক্লাস সেটার ডিটেইলস আলোচনা করব। আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব যে একজন শ্রমিক তার ইকুইটি ম্যাক্সিমাইজেশন করার জন্য কত ঘন্টা কাজ করে দিনে, বা কত ঘন্টা কাজ করতে রাজি হয় সে। সেখান থেকে আমরা একজন শ্রমিকের লেবার সাপ্লাই কার্ডটা বের করব। একজন শ্রমিকের লেবার সাপ্লাই কার্ডটা আমরা বের করব, এবং সবগুলো শ্রমিকের লেবার সাপ্লাইকে যোগ করে আমরা মার্কেট লেবার সাপ্লাই বের করব, এবং সেই মার্কেট লেবার সাপ্লাই কার্ড এবং মার্কেট ডিমান্ড কার্ড, লেবার ডিমান্ড কার্ড, সেই দুটোকে একত্রিত করে আমরা মার্কেট ওয়েজ বের করব আমরা। কেমন? সেই মার্কেট ওয়েজ থেকে যে ওয়ার্কার গ্রুপ যারা আছে তাদের যে টোটাল ইনকাম, কেমন, সেই টোটাল ইনকামটা আমরা বের করার চেষ্টা করব আমরা। এই ইনকাম শেয়ারটা হলো, এটা হলো জিডিপি শেয়ার বলে অনেক সময় একটা সারা দেশে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদিত হয়, উৎপাদন করার জন্য যারা কাজ করে, শ্রমিক যারা কাজ করে, শ্রমিক বলতে এখানে আমরা সব ধরনের শ্রমিককে বোঝাবো, ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, রিক্সা চালক বা বিল্ডার, সবাই ওয়ার্কার এখানে, যারাই তার ফিজিক্যাল কিংবা মেন্টাল পরিশ্রম দিচ্ছে, সেখান থেকে যে আয় করছে সেটাকে আমরা লেবার ইনকাম বলবো। তো এই লেবার ইনকামের টোটাল পরিমাণ কতটুকু, লেবার শেয়ার ইন ন্যাশনাল ইনকাম। এবং উপকরণ শুধু একটাই না, লেবার ছাড়া আরো কিছু উপকরণ থাকে, ক্যাপিটাল থাকে, ল্যান্ড থাকে। তো এই জিডিপির একটা অংশ লেবার শেয়ার হিসেবে পায় যারা লেবার ওনার যারা, আর বাকি অংশটুকু অন্য ফ্যাক্টর ওনার যারা আছে, ক্যাপিটাল ওনার যারা আছে, যারা পুঁজি সরবরাহ করে, পুঁজি যোগান দেয়, এবং যারা ল্যান্ড ওনার যারা আছে, যারা জমির মালিক, তারা বাকি অংশটুকু পায়। এটা ডিস্ট্রিবিউশন নিয়ে একটা উত্তেজনা থাকে বা বিতর্ক থাকে, একটা টেনশন থাকে সব সোসাইটিতে, কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম। এই সামাজিক সমস্যাটাকে বোঝার জন্য, বা কিভাবে এই ইনকাম ডিস্ট্রিবিউশনটা নির্ধারিত হয়, বা কারা সমাজে বেশি ভোগ করবে, কারা সমাজে কম ভোগ করবে, সেটা নির্ভর করে এই উপকরণ যেগুলো আছে সেই উপকরণগুলোর দাম কিভাবে নির্ধারিত হয়। যদি আমরা দেখি যে লেবার প্রাইসটা হাই হচ্ছে, লেবার ইনকামটাও বেশি হবে, কেমন, এবং লেবার শেয়ারটাও টোটাল যা প্রোডাক্ট হবে প্রডিউসার একটা ইকোনমিতে, সেই প্রডিউসার একটা বড় অংশ লেবাররা পাবে সেখান থেকে। অর্থাৎ যে সকল উপকরণের দাম বেশি,
আমরা প্রথম দিকে বলেছিলাম যে সকল উপকরণের দাম বেশি এবং যে সকল উপকরণের ওনারশিপ বেশি হাউজহোল্ডের মধ্যে, তারাই সমাজের উৎপাদিত দ্রব্যের একটা বড় অংশ ভোগ করতে পারে। তো আমরা এই লেবার সাপ্লাই কার্ডটা কিভাবে পাওয়া যায়, ইন্ডিভিজুয়াল এবং এগ্রিগেট বা মার্কেট লেবার সাপ্লাই কার্ড কিভাবে পাওয়া যায়, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, এবং যে আনুষঙ্গিক যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাসে শেষ করার চেষ্টা করব। আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা দিলাম লেবার সাপ্লাই, ডিটেইলস আলোচনাটা আমরা আগামী ক্লাসে করব। তো আমরা আজকে এতটুকু রাখবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই আলোচনার মধ্যে, কেমন? আর প্রশ্ন না থাকলে আমরা আলোচনা এখানে শেষ করবো আগামী ক্লাস। তো আমাদের আজকে শেষ করবো না, ভেবেছিলাম মতো আজকে শেষ করার চেষ্টা করবো। আজকে আমার শেষ না, আগামী বৃহস্পতিবার আমরা কমপ্লিট করার চেষ্টা করবো সিলেবাসটা। আর একটা ক্লাস বাকি থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ফ্যাক্টর মার্কেট কি বেসিক্যালি স্যার লেবার মার্কেট নিয়ে আলোচনা করে? না, ফ্যাক্টর মার্কেটের একটা কম্পোনেন্ট হলো, একটা পার্ট হলো লেবার মার্কেট। ফ্যাক্টর মার্কেটে আরো দুটো পার্ট আছে, একটা হলো ক্যাপিটাল মার্কেট, যেটা মূলত ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, যেখানে ক্যাপিটালের দাম কিভাবে নির্ধারিত। ক্যাপিটাল বলতে আমরা বুঝি এই যে ব্যাংকগুলো টাকা ঋণ দেয়, তাই না? ঋণ দেওয়ার সময় সুদ ইন্টারেস্ট চার্জ করে। একজন লোক যদি 1 কোটি টাকা লোন নেয় ব্যাংকের কাছ থেকে, তাকে ইন্টারেস্ট পে করতে হবে। ওই যে ইন্টারেস্ট পে করতে হয়, ইন্টারেস্টটাকে বলা হয় 100 টাকার জন্য কত টাকা থেকে সুদ দিতে হচ্ছে, 10% বা 16%। সেটা হলো ক্যাপিটালের প্রাইস। ক্যাপিটাল ওনার যারা আছে, যারা ক্যাপিটাল সেভ করে, যারা ক্যাপিটালের মালিক যারা, তারা সেই ইনকামটা পায় সেখান থেকে। সুতরাং সেটা হলো ডিফারেন্ট একটা ফ্যাক্টর। ক্যাপিটাল যারা পুঁজি যোগান দেয়, সেগুলো পুঁজি দিয়ে মেশিন কেনা হয়, বিল্ডিং কেনা হয়, বহু ধরনের কাজ করা হয় সেগুলো। এটা একটা ফ্যাক্টর আছে ক্যাপিটাল। ক্যাপিটাল নিয়ে একটা ব্রাঞ্চ আছে ইকোনমিক্স, যেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স। সেখানে এই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট গুলো আছে, যেগুলো ক্যাপিটালকে ইন্ডিকেট করে মূলত, সেগুলোর দাম কিভাবে নির্ধারিত, স্টকের দাম কিভাবে নির্ধারিত, বা ব্যাংকের যে ডিপোজিট আছে বা ব্যাংক যে ঋণ দেয় সেগুলোর দাম বা সুদের হার কিভাবে নির্ধারিত, সেগুলো একটা। সেগুলো যে ওনার আছে, যারা স্টক ওনার যারা আছে, ক্যাপিটাল ওনার যারা আছে, যেমন ধরো এই যে বিলিয়নিয়ার যারা আছে, বিল গেটস কিংবা অ্যামাজনের যে বেজোস, বড় বড় অর্থবিত্ত বা যে বিলিয়নিয়ার যারা আছে, ওরা কিন্তু ওদের শ্রম বিক্রি করে বিলিয়নিয়ার। ওরা কেন বিলিয়নিয়ার? ওরা যে ক্যাপিটাল স্টক আছে, ওদের যে অ্যাসেট আছে, ক্যাপিটাল অ্যাসেট আছে, সেগুলোর যে মূল্য, বাজার মূল্য, সেগুলো বাজার মূল্য থেকে তারা বিলিয়নিয়ার। সুতরাং একটা বড় অংশ তারা নিয়ে যায়, ক্যাপিটাল ওনার যারা আছে তারা নিয়ে যায়। ক্যাপিটালের মালিক যারা, বড় একটা অংশের ক্যাপিটালের মালিক যারা, তাদের সংখ্যা খুব হাতে গোনা। এই জন্যই বেশিরভাগ মানুষ গরিব, অল্প সংখ্যক লোক ধনী। ধনীরা বেশি ধনী, গরিবরা বেশি গরিব। কেমন? এই যে ধন বৈষম্য, সেই ধন বৈষম্যটা সৃষ্টি হয় কেন? সৃষ্টি হয় রিসোর্সের বন্টনের যে বৈষম্য, সেই বৈষম্যের কারণে এই ধন বৈষম্য বা অন্যান্য বৈষম্যগুলো আমরা দেখতে পাই। সুতরাং লেবারটা হলো একটা মাত্র পার্ট, এবং এটা বড় পার্ট, কারণ এটা অধিকাংশ লোকই লেবার। সবারই লেবার আছে, কিছু না থাকলেও তার শ্রমটা সে বিক্রি করতে পারে। কেমন? এবং শ্রমটা কত দামে সে বিক্রি করতে পারছে, তার শ্রমটা তার উপর নির্ভর করে সে বাজার থেকে কয়টা মুরগি কিনতে পারবে, কত কেজি চাল কিনতে পারবে, সেটা নির্ভর করে। আমরা শুধুমাত্র লেবারের দিকটা নিয়ে আলোচনা করছি। লেবার ছাড়াও ক্যাপিটাল আছে, যেটা নিয়ে বিশাল আলোচনা আছে, অন্যান্য ব্রাঞ্চ আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে আলোচনা করার জন্য। এটা ছাড়া আরেকটা উপর আছে ল্যান্ড। তোমার ল্যান্ড ওনারশিপ তো সবার মধ্যে নাই, সবার তো ল্যান্ড নাই। ল্যান্ড হাতে গোনা অল্প কিছু লোকের হাতে আছে। সুতরাং ল্যান্ড যাদের কাছে আছে, ল্যান্ড মানে গড গিফটেড নেচার, গড গিফটেড যে ইয়াগুলো আছে বা নেচারস গিফট, এটা সেটাকে আমরা ল্যান্ড বলি। জমি, আনমডিফাইড ল্যান্ড, জমির উপর যখন বিল্ডিং করা হয় তখন সেটাকে ল্যান্ড বলি না, সেটাকে আমরা ক্যাপিটাল বলি। তো এই যে ল্যান্ড ওনারশিপ যেটা, সেটাও খুব স্কিউড, বা অল্প কিছু লোকের হাতে ল্যান্ড আছে, অনেক লোকের বা বেশিরভাগ লোকের কাছে ল্যান্ড নাই। ফলে ল্যান্ড ওনারশিপ যারা আছে, তারা তাদের ল্যান্ডটাকে ভাড়া দিয়ে, রেন্ট দিয়ে যে ইনকাম করতে পারে, বা ল্যান্ডের যে দাম, সেটার উপর নির্ভর করে ল্যান্ডের মালিক যারা আছে তাদের 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 আয় কি পরিমাণ হবে, বা তারা তাদের আয় দিয়ে কি পরিমাণ দ্রব্য, উৎপাদিত দ্রব্য কত অংশ তারা ভোগ করতে পারে, যেটা হচ্ছে ল্যান্ড ইকোনমিক্স। সেটা একটা ব্রাঞ্চ। আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র লেবার মূল্যটা কিভাবে নির্ধারিত হয় তার বেসিক আলোচনাটা করছি। লেবার পুরোপুরি আলোচনা করতে পারবো না, এটার জন্য একটা পৃথক ডিসিপ্লিন আছে, পৃথক ব্রাঞ্চ আছে, লেবার ইকোনমিক্স। সেখানে অনেক কিছু আছে, কালেক্টিভ বার্গেনিং আছে, অনেক বিষয় আছে, বিভিন্ন মার্কেট স্ট্রাকচারে লেবার দাম কিভাবে নির্ধারিত হয় সেগুলো আছে। তো আমরা শুধুমাত্র পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে লেবারের কাছ থেকে কিভাবে নির্ধারিত হয় সেই বেসিক দিক থেকে আমরা দেখার চেষ্টা করছি। আর কিছু আছে।
তাহলে আমরা এখানে আজকের মতো আলোচনা শেষ করি। আমরা আমাদের সাথে আগামী বৃহস্পতিবার একটা শিডিউল দেওয়ার চেষ্টা করবো, সেখানে আমরা আশা করি কোর্সটা আমরা শেষ করতে পারবো। তারপর তোমরা যখন ইউনিভার্সিটি খুলবে বা শান্ত বা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন তোমার পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে, ঠিক আছে? আমি ওয়েবসাইটে কিছু আমার দিয়েছি, কিছু কিছু সবকিছু দিতে পারিনি, কিছু কিছু ম্যাটেরিয়াল দিয়েছি আমি, সেগুলো তো তোমরা দেখতে পাবো। এই ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি এখানে, আর এই সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে।